সবাইকে আমাদের C1 লেকচারে স্বাগতম। আমাদের C1 লেকচারের শুরুতেই আছে ল্যাবরেটরির বিভিন্ন ব্যবহার বিধি নিয়ে আলোচনা। সেই ল্যাবরেটরি ব্যবহার বিধির যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষায় আসার মতো জিনিস কিন্তু খুবই কম। ভর্তি পরীক্ষায় যে লিখিত বা MCQতে আসার মতো জিনিস খুবই কম, বাট বিভিন্ন সময়ে বুয়েটের পরীক্ষায় একটা জিনিসই এখান থেকে আসে, সেটা হলো বিভিন্ন যন্ত্রপাতির ছবি আঁকার একটা পদ্ধতি, এবং অথবা ছবি দিয়ে দেয়, সেক্ষেত্রে কে আইডেন্টিফাই করতে বলে যে আমার যন্ত্রটা অ্যাকচুয়ালি কি। তো আমি এখানে বোর্ডে বিভিন্ন যন্ত্রপাতি দেখাচ্ছি, যেমন একদম পারফেক্টলি হয়তো বোঝা যাচ্ছে না, এটা হলো গিয়ে আমাদের একটা গোলতলি ফ্লাক্স, পাশে যেটা আছে একটা ত্রিকোণাকার ফ্লাক্স, এটাকে আমরা বলি কনিক্যাল ফ্লাক্স। এটা একটা বিকার, এটা হলো গিয়ে আমাদের একটা ফানেল। এরপরে এটা চিকন করে যেটা, সেটা হলো গিয়ে আমাদের পিপেট। একটু মোটা করে যেটা স্ক্রুওয়ালা, সেটা হলো গিয়ে আমাদের বুরেট। এটা হলো গিয়ে মর্টার এবং পেষণ যন্ত্র, যেটা দিয়ে অনেক কিছু গুঁড়া করা হয়, স্পিরিট ল্যাম্প। এছাড়াও আরো অনেক ধরনের রাসায়নিক যন্ত্রপাতি আছে যেগুলো আমাদের ল্যাবরেটরিতে প্রত্যেক জীবনে কাজে লাগে। সেগুলি সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে, সেগুলি আমরা যাতে দেখে চিনতে পারি, অথবা আমাদেরকে যদি আঁকতে বলে ছবিটা, আমরা যাতে সেভাবে আঁকতে পারি। এছাড়াও এই চ্যাপ্টারে আমাদের পলভঙ্গি রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেটা আমরা খেয়াল করতে পারি আমাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশনকে ভালো করার জন্য, কনফিডেন্স গ্রো করার জন্য। সেই জিনিসটা অবশ্যই আমাদের কাজে লাগবে। পরিমাণগত রসায়নের চ্যাপ্টারে আমাদের বিভিন্ন রকম ভাবে পরিমাণ করা লাগে, অর্থাৎ আমাদের অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা লাগবে। ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি যদি আমরা পারফেক্টলি সলভ করতে চাই, তখন অবশ্যই আমাদের যে সকল মৌলের রিলেটেড ম্যাথ থাকবে, সে সকল মৌলের পারমাণবিক ভর অবশ্যই আমাদের জানা থাকা লাগবে। কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের কোশ্চেনে পারমাণবিক ভরগুলি দেওয়া থাকে না। তো আমাদের সাধারণত যে সকল মৌলের পারমাণবিক ভর দরকার হয়, সেগুলোর একটা মোটামুটি একটা চার্ট আমি এখানে দেখাচ্ছি। যে আমাদের দরকার হয় হাইড্রোজেন, যার পারমাণবিক ভর 1, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24 পারমাণবিক ভর। একইভাবে অ্যালুমিনিয়াম 27, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5, পটাশিয়াম 39.1, ক্যালসিয়াম 40, ক্রোমিয়াম 52, ম্যাঙ্গানিজ 54.9, আয়রন 55.85, কপার 63.5, জিঙ্ক 65.3, আর্সেনিক 74.9, সিলভার 108, বেরিয়াম 137, মার্কারি 200। তো আমাদের এই যে ডাটাগুলো, অনেক সময় যেটা হয় যে আয়রন 55.85 আমরা 56 ধরে করলেও কিন্তু খুব বেশি সমস্যা হবে না, বা পটাশিয়াম যদি 39 ধরে করি তাও খুব বেশি সমস্যা হবে না। বাট একটা জিনিস মনে রাখা লাগবে, আমাদের যদি প্রশ্নে কোনোটা দেওয়া থাকে, প্রশ্নটা ধরেই কিন্তু আমাদের করা লাগবে। অর্থাৎ প্রশ্নে যদি বলা থাকে আয়রন, তার পারমাণবিক ভর 56 বা 57ও যদি বলা থাকে, আমাদের 57 ধরেই কিন্তু অঙ্কটা সলভ করা লাগবে। সংযুক্তি বিষয়ক অঙ্ক দিয়ে আমরা শুরু করব। তো আমাদের সংযুক্তি বিষয়ক বিভিন্ন রকম অঙ্ক আসতে পারে। প্রথমে আমরা বলে নিই যে সংযুক্তি কি। যে সংযুক্তি বলতে আমরা পার্সেন্টেজ বুঝাই, যে আমার 100 গ্রামের ভিতর কত গ্রাম আছে। ফর এক্সাম্পল সালফিউরিক অ্যাসিডে সালফারের সংযুক্তি বলতে বোঝায় যে আমাদের 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডের ভিতর সালফার থাকবে। বা আমরা যদি বলি ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের সংযুক্তি বলতে বোঝায় যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের ভিতর আমাদের ক্যালসিয়াম কত গ্রাম থাকবে। ঠিক একইভাবে অক্সিজেনের সংযুক্তি হলো অক্সিজেন কত গ্রাম থাকবে 100 গ্রামের ভিতর। তো আমরা প্রথমে সংযুক্তির যেই টাইপের অঙ্কটা দেখব, এটা খুবই সহজ। আমাদের প্রশ্ন করলো যে সালফিউরিক অ্যাসিডে সংযুক্তি বের করতে। সালফিউরিক অ্যাসিডের সংযুক্তি বের করতে মানে হলো যেখানে হাইড্রোজেনের সংযুক্তি কত, সালফারের সংযুক্তি কত, অক্সিজেনের সংযুক্তি কত। তো আমাদের প্রথম কাজ যেটা, সেটা হলো গিয়ে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করা। যেহেতু আমরা পারমাণবিক ভর জানি, আমরা আণবিক ভর বের করতে পারবো। এবং আমরা দেখব যে আমাদের সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আসে 98, যেখানে হাইড্রোজেন 2, সালফার 32 আর অক্সিজেন হলো গিয়ে 64, সেখান থেকে আমরা পাই 98। এখন আমরা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে দেখতে পাচ্ছি আমার হাইড্রোজেন আছে 2 গ্রাম। আমি যদি পার্সেন্টেজ চিন্তা করি যে 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন কতটুকু থাকবে, সেটাই হবে কি আমাদের হাইড্রোজেনের সংযুক্তি। সুতরাং পার্সেন্টেজ অফ হাইড্রোজেন মানে হলো হাইড্রোজেনের সংযুক্তি, এটা হবে 2/98 ইনটু 100, অর্থাৎ ক্যালকুলেশন করব আমরা পার্সেন্টেজ অফ সালফার, দ্যাট উইল বি 32/98 ইনটু 100% করে আমরা একটা রেজাল্ট পাবো। আর পার্সেন্টেজ অফ অক্সিজেন এখানে আমাদের আসবে 64/98 ইনটু 100।
এবং আমাদের অ্যান্সার আসবে পার্সেন্টে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে আমাদের সংযুক্তি আমরা বের করতেছি, যে প্রথমে আমরা আণবিক ভরটা বের করে নিই, এরপর দেখি যে ওই আণবিক ভরের ভিতর আমার উপাদানটা কতটুকু আছে। যেমন অক্সিজেনের সংযুক্তি আমি বের করলাম, আমার 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন আছে 64 গ্রাম, সুতরাং 100 গ্রামে থাকবে এই অ্যামাউন্ট, এবং সেখান থেকে আমরা ক্যালকুলেট করে সংযুক্তি বের করতে পারবো। ওইটা ওই আগেরটুকুর পরে। ঠিক একইভাবে আমরা এখন আরেকটা एग्जांपल নিজেরা সলভ করতে পারি, যে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটের যে উপাদানগুলো ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন, তাদের সংযুক্তি কি রকম। তো আমরা যদি দেখি ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100 এবং তাতে ক্যালসিয়াম হলো গিয়ে 40, কার্বন হলো গিয়ে 12 আর অক্সিজেন হলো 348। তো এটা আমরা মুখোমুখি করতে পারি যে আমাদের পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম এটা হবে গিয়ে যে আমাদের 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের ভিতর ক্যালসিয়াম কয় গ্রাম থাকে। তো এখানে 100 যেহেতু আণবিক ভর, আমাদের খুব বেশি সমস্যা হচ্ছে না, আমরা সরাসরি লিখে দিতে পারলাম যে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের সংযুক্তি হলো 40%, ক্যালসিয়াম কার্বনেটে কার্বনের সংযুক্তি হলো 12% এবং ক্যালসিয়াম কার্বনেটে অক্সিজেনের সংযুক্তি হলো গিয়ে 48%। তো সংযুক্তি রিলেটেড এটা একটা টপিক। এখন আমরা সংযুক্তি রিলেটেড আরেকটা টপিক দেখব। এই টপিকে কি হলো, এই টপিকে আমার একটা যৌগের ভিতর একটা মৌলের সংযুক্তি আমরা বের করছি। যেমন ক্যালসিয়াম কার্বনেটের ভিতর আমি ক্যালসিয়ামের বা ক্যালসিয়াম কার্বনেটের ভিতর আমি কার্বনের সংযুক্তি বের করছি। কিন্তু আমরা এখন দেখব যে কিভাবে একটা যৌগের ভিতর আরেকটা যৌগের সংযুক্তি আমরা বের করতে পারি। আমরা সংযুক্তি রিলেটেড আরেকটা টাইপ এখন খেয়াল করছি, যে আমাদের প্রশ্নটা এরকম, ক্যালসিয়াম ফসফেটে ক্যালসিয়াম অক্সাইডের সংযুক্তি বের করতে বললো। তো ক্যালসিয়াম ফসফেট একটা অণু আর ক্যালসিয়াম অক্সাইড আরেকটা অণু, যখন আমাদের একটা অণুর ভিতর আরেকটা অণুর সংযুক্তি বের করতে বলবে তখন কিন্তু আমাদের একটা বিক্রিয়া লেখা লাগবে, যেই বিক্রিয়াটায় আমাদের বড় যৌগটা থেকে ছোট যৌগটা তৈরি হয়। অর্থাৎ আমি এই প্রশ্নটা দেখে প্রথমে চিন্তা করব এমন একটা বিক্রিয়া আমাকে লেখা লাগবে যে বিক্রিয়ায় ক্যালসিয়াম ফসফেট থেকে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে। তো আমরা যদি বিক্রিয়াটা লেখা ট্রাই করি, যে আমাদের ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 হোল ইনটু 2, সেখান থেকে আমাদের ক্যালসিয়াম অক্সাইড তৈরি করা লাগবে এবং সমতাকরণ করা লাগবে। তো আমি চিন্তা করব যে কয়টা ক্যালসিয়াম অক্সাইড হবে। এখানে আমাদের ক্যালসিয়াম আছে 3টা আর অক্সিজেন আছে 4 দুগুণে 8টা। তো আমি মিনিমাম এবং ম্যাক্সিমাম 3টা ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে পারবো। ক্যালসিয়াম অক্সাইড 3টা তৈরি করার পর আমাদের কি বাকি থাকলো, ফসফরাস বাকি থাকছে 2টা আর অক্সিজেন বাকি থাকছে 5টা। কারণ এখানে 8টা ছিল, আমি 3টা ব্যবহার করে ফেলছি, তাহলে আমাদের এখানে তৈরি হবে ফসফরাস পেন্টাঅক্সাইড P2O5। বিক্রিয়া লিখলাম আমরা, যে বিক্রিয়ায় আমাদের প্রশ্নের বড় যৌগটা থেকে ছোট যৌগটা তৈরি হয়। এখন আমি চিন্তা করব যে আমার আণবিক ভর কতটা। ক্যালসিয়াম ফসফেট তার আণবিক ভর বের করি আমরা, ক্যালসিয়ামের 40, 3 40 হলো গিয়ে 120 প্লাস হোল ইনটু 2 ফসফরাসের 31 প্লাস অক্সিজেনের হলো গিয়ে 4 16 64, 120 যোগ 95 ইনটু 2 মানে হলো 190। অর্থাৎ আমরা বলতে পারি ক্যালসিয়াম ফসফেট তার আণবিক ভর হলো গিয়ে 310। আর আমরা যদি ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর চিন্তা করি, ক্যালসিয়ামের হলো 40 আর অক্সিজেনের হলো 16, অর্থাৎ হলো 56। বাট তার সামনে যে 3 মোল আছে সেই 3 মোলের জন্য আমাদেরকে 56 কে 3 দিয়ে গুণ করা লাগলো। তো এখন আমি এই বিক্রিয়াটা দেখে কি বুঝতে পারি, এই বিক্রিয়াটাকে যদি আমি বাংলা ইন্টারপ্রেট করি, বাংলা হলো গিয়ে 310 গ্রাম ক্যালসিয়াম ফসফেট হতে আমি ক্যালসিয়াম অক্সাইড পাই 3 × 56 গ্রাম। আমি বের করতে চাই সংযুক্তি, অর্থাৎ আমি 100 গ্রাম ক্যালসিয়াম ফসফেট থেকে ক্যালসিয়াম অক্সাইড কতটুকু পাবো। 310 গ্রাম থেকে আমরা ক্যালসিয়াম অক্সাইড পাই 3 × 56 গ্রাম, সুতরাং 100 গ্রাম ক্যালসিয়াম ফসফেট থেকে আমি ক্যালসিয়াম অক্সাইড কতটুকু পাবো, সেটাই হবে কি আমার অ্যানসার। অর্থাৎ আমাদের অ্যানসারটা এরকম, 310 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে ক্যালসিয়াম অক্সাইড থাকে 3 × 56 গ্রাম। সুতরাং আমাদের 100 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে ক্যালসিয়াম অক্সাইড থাকবে 3 × 56 × 100 ডিভাইডেড বাই 310 গ্রাম। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেশন করলে আমাদের আসে 54.19 গ্রাম। অর্থাৎ
100 গ্রাম ক্যালসিয়াম ফসফেট থেকে আমরা ক্যালসিয়াম অক্সাইড পাই 54.19 গ্রাম। সুতরাং আমি বলতে পারি আমাদের ক্যালসিয়াম ফসফেটে ক্যালসিয়াম অক্সাইডের পার্সেন্টেজ হলো গিয়ে 54.19%। কারণ 100 গ্রাম থেকে আমি যতটুকু পাই সেটাই কিন্তু আমার সংযুক্তি। আমি 100 গ্রাম থেকে পাচ্ছি 54.19 গ্রাম, সুতরাং 54.19 হলো গিয়ে আমার ক্যালসিয়াম ফসফেটে ক্যালসিয়াম অক্সাইডের সংযুক্তি। আমরা আরেকটা অঙ্ক জাস্ট নিজেদের জন্য চিন্তা করতে পারি, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম অক্সাইডের সংযুক্তি কত। অর্থাৎ তখন আমার একটা বিক্রিয়া লেখা লাগবে। কেন বিক্রিয়া লেখা লাগবে? কারণ আমি একটা যৌগের ভিতর আরেকটা যৌগের সংযুক্তি বের করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমি একটা বিক্রিয়া লিখবো যে বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়, এবং আমরা জানি এর সাথে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। আণবিক ভর বসাবো, আণবিক ভর ক্যালসিয়াম কার্বনেটের 100, ক্যালসিয়াম অক্সাইডের 56। এখন বিক্রিয়া দেখে আমি বুঝতে পারতেছি ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম অক্সাইডের সংযুক্তি 56%। কেন? কারণ 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমাদের ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় 56 গ্রাম। সুতরাং আমার ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম অক্সাইডের সংযুক্তি হলো গিয়ে 56%। সংযুক্তি রিলেটেড আমরা তৃতীয় যে অঙ্কটা দেখব সেটা হলো গিয়ে এরকম যে কপার 1 অক্সাইড এবং কপার 2 অক্সাইডের মিশ্রণে 80% কপার আছে, ওই মিশ্রণটা সংযুক্তি বের করা লাগবে। অর্থাৎ আমাদের কিউপ্রাস অক্সাইড এবং কিউপ্রিক অক্সাইডের একটি মিশ্রণ আছে। মিশ্রণটাকে আমরা ধরে নিলাম যে টোটাল মিশ্রণটা হলো কি আমাদের 100 গ্রাম। ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে ওই মিশ্রণের ভিতর আমাদের টোটাল কপার 80%, 100 গ্রামে তাহলে 80 গ্রাম। আমাদের বের করা লাগবে এই মিশ্রণটা সংযুক্তি, অর্থাৎ এই মিশ্রণে আমাদের কিউপ্রাস অক্সাইডের পার্সেন্টেজ কত এবং এই মিশ্রণে কিউপ্রিক অক্সাইডের পার্সেন্টেজ কত। তো আমি প্রথমেই কিউপ্রাস অক্সাইড এবং কিউপ্রিক অক্সাইডের আণবিক ভরটা লিখে নিলাম। কিউপ্রাস অক্সাইডের হলো গিয়ে দুইটা কপার 63.5 * 2 প্লাস অক্সিজেনের 16, সেখান থেকে আসলো 143, আর কিউপ্রিক অক্সাইড 63.5 প্লাস 16 = 79.5। তো আণবিক ভর লেখার পর ধরি আমার এই মিশ্রণে কিউপ্রাস অক্সাইড আছে গিয়ে x গ্রাম। যদি কিউপ্রাস অক্সাইড x গ্রাম থাকে তাহলে আমার কিউপ্রিক অক্সাইড দ্যাট উইল বি 100 মাইনাস x গ্রাম। কারণ আমি ধরে নিলাম যে আমার দুইটা মিশ্রণের টোটাল ভর হলো গিয়ে 100 গ্রাম এবং তাতে টোটাল 80 গ্রাম আছে গিয়ে আমার কপার। এখন যদি আমি একটু খেয়াল করি যে আমার কিউপ্রাস অক্সাইডের ভিতর কপার থাকছে 63.5 অর্থাৎ 127 গ্রাম। 143 গ্রাম কিউপ্রাস অক্সাইডে আমার কপার থাকে 127 গ্রাম। এটা কিভাবে? আমি যদি দেখাই Cu2O, এটার আণবিক ভর বের করলাম আমরা এভাবে 63.5 * 2 প্লাস 16 that is equals to 127 প্লাস 16 is equals to 143। অর্থাৎ আমাদের 143 গ্রাম কিউপ্রাস অক্সাইডের ভিতর কপার থাকে 127 গ্রাম। সুতরাং x গ্রামের ভিতর কয় গ্রাম থাকবে? সেখান থেকে আমরা বের করতে পারি যে আমাদের কিউপ্রাস অক্সাইড যেটা কিনা x পরিমাণ আছে তাতে আমাদের কপারের পরিমাণ হলো গিয়ে 127x বাই 143। কিভাবে বের করলাম? আমাদের 143 গ্রাম কিউপ্রাস অক্সাইডে কপার আছে 127 গ্রাম, সুতরাং x গ্রাম কিউপ্রাস অক্সাইডে কপার আছে 127x প্লাস ডিভাইডেড বাই 143 গ্রাম। ঠিক একই ভাবে আমি কিউপ্রিক অক্সাইডের জন্য চিন্তা করব। কিউপ্রিক অক্সাইডের সংকেত হলো CuO। এটার আণবিক ভর যদি আমি করি 63.5 প্লাস 16, এটা হলো গিয়ে 79.5, অর্থাৎ আমাদের 79.5 গ্রাম কপার অক্সাইড বা কিউপ্রিক অক্সাইডের ভিতর কপার থাকে 63.5 গ্রাম। সুতরাং 100 মাইনাস x গ্রাম কপার অক্সাইড বা কিউপ্রিক অক্সাইডের ভিতর কপার থাকবে কতটুকু সেটা যদি আমি ক্যালকুলেট করি আমাদের আসবে 63.5 হোল ইনটু 100 মাইনাস x ডিভাইডেড বাই 79.5। এবং এই দুইটা সামেশন, এই যে সামেশনটা আমি দেখতে পাচ্ছি দুইটা সংখ্যার যোগফল, এই সংখ্যাটার বাম পাশের সংখ্যাটা আমাকে বোঝাচ্ছে আমার x গ্রাম
কিউপ্রাস অক্সাইডে কপারের পরিমাণ, আর এই জিনিসটা আমাকে বোঝাচ্ছে আমার 100 - x গ্রাম কিউপ্রিক অক্সাইডে আমার কপারের পরিমাণ। অর্থাৎ আমি যদি এই দুইটা যোগ করি তাহলে আমি পেয়ে যাব আমার মিশ্রণে মোট কপার কয় গ্রাম আছে। মিশ্রণে মোট কপার ছিল 80%, তাই আমি লিখতে পারি আমার এই দুইটার সামেশন ইজ ইকুয়ালস টু 80। আমি যদি এই সমীকরণটার দিকে ভালো করে তাকাই, একটা এক চলক বিশিষ্ট সমীকরণ x, আমি লসাগু করলে খুব সহজেই বা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই এখান থেকে x এর মানটা বের করতে পারবো, এবং আমি x এর মান বের করলে দেখব x = 1.4। অর্থাৎ আমার যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণে কিউপ্রাস অক্সাইড হলো গিয়ে 1.4 গ্রাম, আর কিউপ্রিক অক্সাইড সেটা হলো গিয়ে 100 - 1.4, দ্যাট ইজ 98.6 গ্রাম। অর্থাৎ আমার অ্যানসার হলো কিউপ্রাস অক্সাইড তার পার্সেন্টেজ 1.4% আর কিউপ্রিক অক্সাইড তার পার্সেন্টেজ 98.6%। আমরা এখন ভর এবং আয়তন বিষয়ক কিছু সমস্যা দেখব। তার ভিতর প্রথম যে সমস্যাটা, এটা আমাদের খুবই পরিচিত একটা সমস্যা, যে আমাদের একটা পার্সেন্টেজ দেওয়া থাকে যে বিশুদ্ধতার পার্সেন্টেজ, যে 50% বিশুদ্ধ 400 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তো আমাদের যখনই এরকম অঙ্ক আসবে, আমাদের বিক্রিয়া লিখে আণবিক ভর বের করা লাগবে এবং সেখান থেকে আমরা অঙ্কটা করব। বাট একটা জিনিস আমরা অবশ্যই জানবো, সেটা হলো গিয়ে যে আমাদের যেই পার্সেন্টেজটুকু দেওয়া আছে বিশুদ্ধতার পার্সেন্টেজ, সেই শুধুমাত্র বিশুদ্ধ অংশটুকুই আমার বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অর্থাৎ আমি যদি বলি যে আমার কাছে 100 গ্রাম যে কোনো একটা রাসায়নিক পদার্থ আছে, ওই রাসায়নিক পদার্থের আমি বিক্রিয়া দিব, যদি প্রশ্নে কিছুই বলা না থাকে ভেজাল বা বিশুদ্ধতা সম্পর্কে, আমরা ধরে নিব যে আমাদের ওই 100 গ্রাম রাসায়নিক পদার্থ পুরোটাই বিশুদ্ধ। আর যদি বলা থাকে যে 100 গ্রামের ভিতর আমাদের 10% ভেজাল, 90% বিশুদ্ধ, তার মানে 100 গ্রামের যে 90% বিশুদ্ধ, অর্থাৎ 100 গ্রামের 90% হলো গিয়ে 90 গ্রাম, সেই 90 গ্রাম বিশুদ্ধ রাসায়নিক পদার্থই কিন্তু আমাদের বিক্রিয়া করবে। ভেজাল যেই 10 গ্রাম বা যে 10% ভেজাল, সেই ভেজালের পরিমাণটুকু আবার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। এটা আমরা একটু খেয়াল রাখবো। তো প্রথমেই আমরা বের করে নেই, তাহলে যেহেতু আমাদের প্রশ্নে বলে দিল যে 50% বিশুদ্ধ 400 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, আমরা প্রথমেই বলে নেই যে আমার এখানে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কতটুকু। টোটাল ক্যালসিয়াম কার্বনেট 400 গ্রাম, বাট তার ভিতর 50% বিশুদ্ধ, সুতরাং আমাদের বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট এটা সমান হলো গিয়ে 400 গ্রাম এর আমাদের হলো গিয়ে 50%, দ্যাট ইজ 50/100 ইজ ইকুয়ালস টু আমরা পাবো 200 গ্রাম। অর্থাৎ যদিও আমাদের 400 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বা নমুনা দেওয়া আছে, তার ভিতর থেকে শুধুমাত্র 200 গ্রাম বিক্রিয়া করবে। এবং কোন বিক্রিয়া করবে? যেই বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি কার্বন ডাই অক্সাইড পাবো, এবং সেই বিক্রিয়াটা হলো, আমরা যদি লিখি ক্যালসিয়াম কার্বনেট, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়ার বিক্রিয়া হলো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এবং আমি এখন আণবিক ভর বসাবো। ক্যালসিয়াম কার্বনেট তার আণবিক ভর ক্যালকুলেট করলে আমরা দেখব আসে কি 100, আর কার্বন ডাই অক্সাইড তার আণবিক ভর যদি আমি ক্যালকুলেট করি, দ্যাট উইল বি 44। অর্থাৎ আমি এখন দেখতে পাচ্ছি আমার 100 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। সুতরাং 200 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাই অক্সাইড আমরা পাবো কতটুকু, সেভাবে আমরা বের করব। আমরা করে ফেলি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। সুতরাং 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে 44 into 200 divided by 100, that is equals to 88 গ্রাম। এবং এই 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড হলো কি আমাদের অ্যানসার। আমরা ভর এবং আয়তন বিষয়ক যে সমস্যাটা এখন দেখব, সেই সমস্যাটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে 840 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট হতে 546 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 2 অ্যাটমসফিয়ার চাপে আমরা কত লিটার কার্বন ডাই অক্সাইড পাবো। অর্থাৎ আমাদের এখানে যে বিক্রিয়াটার কথা আমরা বলতে চাচ্ছি, সেই বিক্রিয়াটা এরকম যে ম্যাগনেসিয়াম কার্বনেট, সেটাকে যদি আমরা হিট দেই, সেখান থেকে আমাদের তৈরি হয় ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয় আমাদের 1 মোল। এখন আমরা যদি এই বিক্রিয়ার থেকে অঙ্কটা করে ফেলি, কিভাবে অঙ্কটা করব? আণবিক ভর বসাই। ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর দ্যাট ইজ 84। আমার ম্যাগনেসিয়াম অক্সাইড লাগছে না, কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইডের আমাদের 1 মোল দেওয়া আছে। এখানে আমি কার্বন ডাই অক্সাইডের
আয়তন নিয়ে চিন্তা করব। কেন আয়তন নিয়ে চিন্তা করব? কারণ প্রশ্নে আমার জানতে চাচ্ছে কত লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। দ্যাটস ওয়াই আমি 1 মোল কার্বন ডাই অক্সাইড অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন এসটিপি তে, আমরা যখনই কোনো বিক্রিয়ার থেকে আয়তন চিন্তা করব, এখানে যখন আমি আয়তন বসাবো আমরা এসটিপির মোলার আয়তন বসাবো। অর্থাৎ আমরা ধরে নেই একটা বিক্রিয়ায় যখন টেম্পারেচার বলে দেওয়া নাই তখন বিক্রিয়াটা এসটিপি তে হচ্ছে। সুতরাং আমাদের এখানে এসটিপি তে 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন আমরা বসাবো 22.4 লিটার। সুতরাং আমি দেখতে পাচ্ছি যে আমাদের 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট হতে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে 22.4 লিটার। সেই সেন্সে আমি কিন্তু বলে দিতে পারি 840 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কত লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। কিন্তু যেই আয়তনটা আমি পাবো ওটা আমার পারফেক্ট অ্যান্সার না। কেন পারফেক্ট অ্যান্সার না? কারণ আমি এখানে যে আয়তনটা চিন্তা করছি সেই আয়তনটা কিন্তু আমার এসটিপি তে আয়তন। বিক্রিয়া থেকে আমরা যে আয়তনটা পাই সেই আয়তনটা হলো কি আমার এসটিপির আয়তন। এবং এসটিপি বলতে আমরা বুঝাই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন এবং 1 অ্যাটমসফিয়ার চাপ। আমরা এসটিপি বলতে মূলত এই দুইটা কন্ডিশন এবং 22.4 মোলার আয়তন এটা খেয়াল করি। কিন্তু আমাদের প্রশ্নে যে জিনিসটা জানতে চাচ্ছে সেটা হলো 546 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মানে হলো গিয়ে 819 কেলভিন টেম্পারেচার এবং 2 অ্যাটমসফিয়ার চাপে আমার ভলিউম কত হবে। অর্থাৎ এখান থেকে অঙ্ক করে যে ভলিউমটা পাবো সেটাকে আবার ওই তাপমাত্রা এবং ওই চাপে আমাকে কনভার্ট করা লাগবে এবং সেই ক্ষেত্রে আমরা গ্যাসের সমন্বয় সূত্র ব্যবহার করব। আমরা অঙ্কটা যদি শুরু করি, প্রথমে আমি বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমার কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে 22.4 লিটার। আমার প্রশ্নে ম্যাগনেসিয়াম কার্বনেট দেওয়া আছে 840 গ্রাম। সুতরাং 840 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাবো 22.4 ইনটু 840 ডিভাইডেড বাই 84 লিটার এবং আমাদের অ্যান্সার আসবে 224 লিটার। এটা হলো কি আমাদের অ্যান্সার আপাতত, কিন্তু এটাই আমাদের ফাইনাল অ্যান্সার না। কেন? 224 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এসটিপি তে। আমার বের করা লাগবে 819 কেলভিন তাপমাত্রা এবং 2 অ্যাটমসফিয়ার চাপে আমার কতটুকু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এইটার জন্য আমরা একটা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হলো কি আমাদের গ্যাসের সমন্বয় সূত্র P1V1/T1 P2 V2/T2। আমরা ধরে নিলাম 1 হলো গিয়ে আমার এসটিপির অবস্থা আর 2 হলো গিয়ে আমার ফাইনাল কন্ডিশন। তার মানে আমাদের এখানে P1 মানে এসটিপি তে চাপ সেটা হলো গিয়ে 1 অ্যাটমসফিয়ার, T1 মানে এসটিপি তে তাপমাত্রা সেটা হলো গিয়ে 273 কেলভিন, V1 সেটা হলো গিয়ে আমার এসটিপি তে আয়তন যেটা আমি ক্যালকুলেট করে বের করলাম 224 লিটার। আমি বের করব V2 কত। P2 এটা আমার প্রশ্নের চাপ, প্রশ্নে যেই চাপ দেওয়া আছে, প্রশ্নে চাপ দেওয়া আছে গিয়ে 2 অ্যাটমসফিয়ার আর T2 তাপমাত্রা সেটা হলো গিয়ে 819 কেলভিন। এখন এই পাঁচটা মান যদি আমি এখানে ইনপুট দেই তাহলে সেখান থেকে কিন্তু আমরা V2 এর রেজাল্টটা পেয়ে যাব। তো আমরা যদি মানগুলো বসাই P1 1 অ্যাটমসফিয়ার, V1 হলো গিয়ে 224, T1 হলো 273, T2 হলো গিয়ে 819, P2 that is 2 atmosphere into V2। তাহলে এখান থেকে আমরা দেখব আমাদের V2 is equals to 3/2 into 224, তার মানে হলো গিয়ে 336 লিটার। অর্থাৎ আমরা 840 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট হতে এসটিপি তে 224 লিটার কার্বন ডাই অক্সাইড পাবো। কিন্তু যদি আমাকে তাপমাত্রা এবং চাপ ডিফাইন করে দেয়, এই তাপমাত্রা এবং এই চাপে আমরা পাবো গিয়ে 336 লিটার কার্বন ডাই অক্সাইড। আমরা এখন ভর এবং আয়তন বিষয়ক আরেকটা প্রবলেম খেয়াল করব। যেই প্রবলেমটা হলো স্টিম থেকে 16 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে আমাদের কত গ্রাম আয়রন দরকার এবং আমাদের কোশ্চেনে আয়রনের পারমাণবিক ভর 56 ধরে নিচ্ছে। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের জাস্ট যে জিনিসটা আসলে জানা লাগবে সেটা হলো কি বিক্রিয়াটা কি, এখানে কি বিক্রিয়াটা হচ্ছে। স্টিম থেকে হাইড্রোজেন তৈরি করা তো খুব সহজ ব্যাপার। আমরা পানি বা স্টিমকে যদি
তড়িৎ বিশ্লেষণ করি সেখান থেকেই তো আমরা হাইড্রোজেন পেতে পারি, হাইড্রোজেন এবং অক্সিজেনে ভাগ হয়ে যায়। কিন্তু এখানে আয়রনটা লাগতেছে কেন? তার মানে অবশ্যই আমার ওই তড়িৎ বিশ্লেষণের বিক্রিয়াটা আমি এখানে ব্যবহার করছি না, আমরা এখানে আয়রন রিলেটেড একটা বিক্রিয়া ব্যবহার করব। এবং আমরা জানি যে কি লোহিত তত্ত্ব আয়রনকে যদি স্টিমের উপস্থিতিতে বিক্রিয়া দেই তাহলে এখান থেকে তৈরি হয় ফেরোসালফিউরিক অক্সাইড Fe3O4 প্লাস হলো গিয়ে আমাদের হাইড্রোজেন। তো আমরা আয়রনের সাথে স্টিমের বিক্রিয়া, সেখান থেকে ফেরোসালফিউরিক অক্সাইড প্লাস হাইড্রোজেন পাচ্ছি। এবং আমাদের অবশ্যই আমরা যখন কোনো বিক্রিয়া লিখব সেই বিক্রিয়াটা অবশ্যই আমাদের সমতাকরণ করে নেওয়া লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আয়রন আছে 3টা, দ্যাটস ওয়াই আয়রনের সামনে আমরা 3 দিচ্ছি। এখানে অক্সিজেন আছে 4টা, দ্যাটস ওয়াই পানির সামনে আমরা 4 দিচ্ছি। এবং পানির সামনে যখন আমরা 4 দিলাম, আমাদের হাইড্রোজেন কিন্তু 4 অণু হাইড্রোজেন, সুতরাং এখানেও 4 অণু হাইড্রোজেন তৈরি হবে। এখন যদি আমি আণবিক ভর বসাই, আমি কার কার আণবিক ভর বসাবো? আমাদের প্রশ্নে হাইড্রোজেনের কথা বলা আছে, হাইড্রোজেন তৈরি করতে কত গ্রাম আয়রন লাগবে, আমি এই দুইজনের আণবিক ভর বসাবো। আমাদের আয়রন তার আণবিক ভর হলো গিয়ে এখানে 3 ইনটু 56, কারণ 56 পারমাণবিক ভর, 3টা আছে আয়রন, 3 ইনটু 56। আর হাইড্রোজেন 4 অণু হাইড্রোজেন আছে, সুতরাং এখানে হাইড্রোজেন আছে গিয়ে 8, 4 দুগুণে 8। আমি দেখতে পাচ্ছি আমরা যদি 8 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে চাই, 8 গ্রাম হাইড্রোজেন তৈরিতে আমাদের আয়রন লাগতেছে 3 ইনটু 56 গ্রাম। বিক্রিয়াটা থেকে লিখলাম। সুতরাং আমার প্রশ্নে যেটা বললো 16 গ্রাম হাইড্রোজেন তৈরির জন্য আমার কতটুকু আয়রন লাগবে? 16 গ্রাম হাইড্রোজেন তৈরিতে আমার আয়রন লাগবে 3 ইনটু 56 ইনটু 16 ডিভাইডেড বাই 8 গ্রাম। এবং আমরা এখান থেকে যেটা পাবো 336 গ্রাম। এটা হলো কি আমাদের অ্যানসার। অর্থাৎ স্টিম থেকে যখন আমরা হাইড্রোজেন তৈরি করি, ফেরোসালফিউরিক অক্সাইড তৈরি হয় এবং স্টিমের সাথে বিক্রিয়া করে গিয়ে আয়রন, এই বিক্রিয়াটা আমাদের খেয়াল রাখা লাগবে। আণবিক ভর আমরা বের করব সমতাকরণ করার পর, এবং সেখান থেকে আমরা দেখলাম স্টিম থেকে 16 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে আমাদের 336 গ্রাম আয়রন দরকার। আমরা ভর বিষয়ক একটি অঙ্ক দেখব এখন, যে অঙ্কটার আরেকটা টপিকের আন্ডারেও আমরা বলতে পারি, সেটা হলো লিমিটিং বিকারক। অর্থাৎ অঙ্কটা এরকম যে 10 গ্রাম হাইড্রোজেন ও 10 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে আমাদের কত গ্রাম পানি তৈরি করে। প্রশ্নটা শুনে আমাদের মনে হয় যে হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করতেছে, খুব সহজ অঙ্ক, এবং আসলেই সহজ অঙ্ক। আমরা যদি দেখি বিক্রিয়াটা এরকম যে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে সেখান থেকে তৈরি করছে পানি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 4 হলো হাইড্রোজেনের আণবিক ভর, 32 এটা অক্সিজেনের আণবিক ভর, 36 হলো পানির আণবিক ভর। এখন আমাদের মাথায় যে প্রশ্নটা আসে, এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন, যে আমি কিভাবে চিন্তা করব যে হাইড্রোজেন থেকে পানি হচ্ছে নাকি অক্সিজেন থেকে পানি হচ্ছে। আমি যদি চিন্তা করি যে আমার হাইড্রোজেন থেকে পানি হচ্ছে, মানে হাইড্রোজেন সম্পূর্ণরূপে বিক্রিয়া করে পানিতে কনভার্ট হচ্ছে, তখন আমার অ্যান্সারটা এরকম হবে। বিক্রিয়া থেকে আমি বলতেছি 4 গ্রাম থেকে পানি তৈরি হয় 36 গ্রাম। সুতরাং আমার প্রশ্নে যে 10 গ্রাম হাইড্রোজেন দেওয়া, সেই 10 গ্রাম হাইড্রোজেন থেকে পানি তৈরি হবে 90 গ্রাম। তো আমাদের এই 90 গ্রাম একটা অ্যান্সার হওয়ার পসিবিলিটি আছে। ঠিক একইভাবে আমি যদি চিন্তা করি না হাইড্রোজেন থেকে পানি হচ্ছে না, হাইড্রোজেন সম্পূর্ণরূপে বিক্রিয়া করছে না, অক্সিজেন থেকে পানি হচ্ছে, অক্সিজেন সম্পূর্ণরূপে বিক্রিয়া করছে, তখন আমার অক্সিজেন থেকে চিন্তা করা লাগবে। অর্থাৎ তখন আমি চিন্তা করব 32 গ্রাম অক্সিজেন থেকে পানি তৈরি হয় 36 গ্রাম। সুতরাং আমার প্রশ্নে যে 10 গ্রাম অক্সিজেন দেওয়া আছে, সেই 10 গ্রাম অক্সিজেন থেকে আমার কতটুকু পানি তৈরি হবে, তখন আমরা পাবো 11.25 গ্রাম। জাস্ট 2 লাইনের ঐকিক নিয়মের অঙ্ক। এখন আমাদের প্রশ্নটা হলো আমি কি হাইড্রোজেন থেকে পানি তৈরি করব নাকি অক্সিজেন থেকে পানি তৈরি করব, হাইড্রোজেন সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে নাকি অক্সিজেন সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে। এটা খুব সহজেই আমরা বুঝতে পারি। কিভাবে? আমরা যদি দেখি যে আমাদের পাত্রের ভিতর হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে 10 গ্রাম, অক্সিজেনও আছে 10 গ্রাম। এখন আমরা একটু চিন্তা করি যে আমাদের এই বিক্রিয়াটাই তো হচ্ছে পাত্রের ভিতর। এই বিক্রিয়ায় 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। দেখি আমরা বিক্রিয়াটা, যে 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। বিক্রিয়া থেকে আমি বলতে পারি। আর আমার পাত্রের ভিতর হাইড্রোজেন দেওয়া আছে কয় গ্রাম? 10 গ্রাম। সুতরাং আমাদের 10 গ্রাম হাইড্রোজেন যদি সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে চায়, তাহলে আমার অক্সিজেন লাগবে 32 × 10
বাই 4 গ্রাম, দ্যাট ইজ ইকুয়ালস টু 80 গ্রাম অক্সিজেন। এইখানে আমি কি কাজটা করলাম, এখানে আমি বুঝতে চাচ্ছি যে আমি হাইড্রোজেনকে ধরে অঙ্ক করব নাকি অক্সিজেনকে ধরে অঙ্ক করব, আবার হাইড্রোজেন সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে নাকি অক্সিজেন সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে। অর্থাৎ আমি আমার পাত্রের ভিতর যে 10 গ্রাম হাইড্রোজেন আছে সেটা কমপ্লিটলি বিক্রিয়া করার জন্য কতটুকু অক্সিজেন লাগবে সেই অক্সিজেনের পরিমাণটা বের করছি, এবং সেটা আমি এভাবে করলাম যে আমাদের 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, বিক্রিয়া থেকে আমি বলতে পারি সুতরাং আমার পাত্রের ভিতরে যে 10 গ্রাম হাইড্রোজেন আছে সেটা কমপ্লিটলি বিক্রিয়া করার জন্য আমার অক্সিজেন দরকার থিওরিটিক্যালি 80 গ্রাম, কিন্তু আমার পাত্রের ভিতর অক্সিজেন কিন্তু 80 গ্রাম দেওয়া নেই, আমার অক্সিজেন দেওয়া আছে শুধুমাত্র 10 গ্রাম। অর্থাৎ আমার এখানে যে হাইড্রোজেন যেটা আছে 10 গ্রাম সেটা সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে পারে না। তাহলে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে কে? অক্সিজেন। এবং এই ব্যাপারটাও কিন্তু আমরা এই একই জিনিস থেকে বুঝতে পারি কিভাবে, যে আমাদের 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে। 32 গ্রাম অক্সিজেন কমপ্লিটলি বিক্রিয়া করার জন্য আমাদের হাইড্রোজেন দরকার হয় 4 গ্রাম, সুতরাং আমাদের 10 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করার জন্য হাইড্রোজেন লাগবে কতটুকু? 4 × 10 ডিভাইডেড বাই 32 গ্রাম হাইড্রোজেন। এটা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের আসবে 5/4 মানে হলো 1.25 গ্রাম হাইড্রোজেন। অর্থাৎ আমার পাত্রে যে 10 গ্রাম অক্সিজেন দেওয়া সেই 10 গ্রাম অক্সিজেন যদি আমি কমপ্লিটলি বিক্রিয়া করাতে চাই আমার হাইড্রোজেন লাগে মাত্র 1.25 গ্রাম, কিন্তু আমি পাত্রের ভিতর হাইড্রোজেন দিয়ে রাখলাম কতটুকু? 10 গ্রাম। এই 10 গ্রামের ভিতর 1.25 গ্রাম হাইড্রোজেন আমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে এবং বাকিটুকু হাইড্রোজেন পাত্রের ভিতরে থেকে যাবে। তার মানে আমার সম্পূর্ণরূপে বিক্রিয়া করে অক্সিজেন, হাইড্রোজেন কিন্তু সম্পূর্ণরূপে বিক্রিয়া করে না, হাইড্রোজেন পাত্রের ভিতর থেকে যাচ্ছে। তাই আমি যখন এখানে খুব সহজে অঙ্কটা করে ফেললাম, আমার অ্যানসারটা হবে যে যেহেতু অক্সিজেন সম্পূর্ণরূপে বিক্রিয়া করে সুতরাং অক্সিজেন থেকে পানি তৈরি হয়, হাইড্রোজেন থেকে পানি তৈরি হয় না, এবং যেহেতু অক্সিজেন থেকে পানি তৈরি হয় আমাদের কারেক্ট অ্যানসার হলো গিয়ে 3 লাইন। আমাকে এটাও প্রশ্ন করতে পারে যে 10 গ্রাম হাইড্রোজেন 10 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে কত গ্রাম পানি তৈরি করে, পাত্রের ভিতর কে বাকি থাকে? আমরা দেখলাম অক্সিজেন সে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে এবং এই 10 গ্রাম অক্সিজেন সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে আমার হাইড্রোজেন লাগে 1.25 গ্রাম। হাইড্রোজেন দেওয়া আছে 10 গ্রাম, সুতরাং পাত্রের ভিতর বাকি থাকবে কে? পাত্রের ভিতর অবশিষ্ট থাকবে হাইড্রোজেন, এবং সেই হাইড্রোজেন অবশিষ্ট থাকবে, তাকে 10 গ্রাম দেওয়া ছিল তার ভিতর 1.25 গ্রাম বিক্রিয়া করে, সুতরাং 8.75 গ্রাম হাইড্রোজেন পাত্রের ভিতর অবশিষ্ট থেকে যাবে। আমরা যেহেতু পরিমাণগত রসায়ন নিয়ে আলোচনা করছি তাই অবশ্যই আমাদের অণু বা যৌগের ঘনমাত্রা নিয়ে আলোচনা করা লাগবে। তাই আমরা ঘনমাত্রা এবং ঘনমাত্রার বিভিন্ন একক সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে অঙ্কের ভিতরে ঢুকবো। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ঘনমাত্রা। ঘনমাত্রা বলতে কি বোঝায়? ঘনমাত্রা বলতে এক প্রকার ঘনত্ব বোঝায়। আমার একটা দ্রবণ সেটা কতটুকু ঘন সেটার তুলনাকে, সেটার যে পরিমাপ ব্যবস্থা তাকে আমরা বলি ঘনমাত্রা। এবং ঘনমাত্রাকে আমরা সাধারণত সি দিয়ে প্রকাশ করি, অনেক সময় এস দিয়ে প্রকাশ করে, অনেক সময় থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে। তো একভাবে প্রকাশ করলেই হলো, বাট ঘনমাত্রা বলতে বেসিক্যালি আমরা বুঝাই মোল ডিভাইডেড বাই আয়তন, সি ইজ ইকুয়ালস টু এন/ভি। বাট এটা জেনারেলাইজ কনসেপ্ট। ঘনমাত্রার বিভিন্ন একক বের হয়েছে। আমরা এখানে বেসিক্যালি 3টা একক দেখতে পাচ্ছি, মোলারিটি, মোলালিটি এবং নরমালিটি। তো মোলারিটি যাকে কিনা আমরা বড় হাতের এম দিয়ে প্রকাশ করি, সেই মোলারিটির ডেফিনেশনে আমরা দেখব যে স্থির তাপমাত্রায় 1000 মিলিলিটার দ্রবণে আমাদের যত মোল দ্রব দ্রবীভূত থাকবে আমাদের মোলারিটি হবে তত মোলার। অর্থাৎ যদি আমাদের 1000 মিলিলিটারে 2 মোল দ্রব দ্রবীভূত থাকে আমাদের ঘনমাত্রা হবে 2 মোলার। আমাদের যদি 1000 মিলিলিটারে 5 মোল দ্রব দ্রবীভূত থাকে আমাদের ঘনমাত্রা হবে 5 মোলার। আমাদের 1000 মিলিলিটারে যদি 0.2 মোল দ্রব দ্রবীভূত থাকে আমাদের ঘনমাত্রা হবে 0.2 মোলার। ঠিক একইভাবে আমরা যদি মোলালিটিতে দেখি সেখানে ডেফিনেশনটা হলো 1000 গ্রাম দ্রবণে আমাদের যত মোল দ্রব দ্রবীভূত থাকবে আমাদের ঘনমাত্রা হবে তত মোলাল। এবং মোলালিটিকে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করি এবং মোলালিটির এককটা খেয়াল করি আমরা মোল পার কেজি।
আর নরমালিটি একই পদ্ধতিতে আমরা দেখব যে আমাদের স্থির তাপমাত্রায় 1000 মিলিলিটারে যত গ্রাম তুল্য ভর যুক্ত থাকে তাকে আমরা বলি ওই দ্রবণের ঘনমাত্রা হয় গিয়ে তত নরমাল। এখন এই তুল্য ভর টপিকসটা আমরা আমাদের লেকচারের পরবর্তী অংশে দেখব, তাই আপাতত আমরা নরমালিটি নিয়ে খুব বেশি আলোচনা করব না। আমাদের প্রারম্ভিক আলোচনা ঘনমাত্রা নিয়ে মোলারিটি এবং মোলালিটি নিয়ে থাকবে এবং আমরা বুঝার ট্রাই করব মোলারিটি এবং মোলালিটি কোনটা তাপমাত্রার উপর নির্ভর করে এবং কেন নির্ভর করে এবং কিভাবে নির্ভর করে। অর্থাৎ আমি যদি তাপমাত্রা বাড়াই আমার মোলারিটির কি চেঞ্জ হয়, বাড়ে না কমে না স্থির থাকে, মোলালিটির কি চেঞ্জ হয়, বাড়ে না কমে না স্থির থাকে, আমরা সেই জিনিসটা একটু বুঝার ট্রাই করব। এখন আমরা খেয়াল করি যে মোলারিটিতে আমরা বললাম স্থির তাপমাত্রায় 1000 মিলিলিটারে যত মোল থাকে। অর্থাৎ আমি যদি এভাবে বলি যে আমার স্থির তাপমাত্রায় একটা পাত্র আছে 1000 মিলিলিটার, তাতে আছে কি আমার 0.2 মোল, সুতরাং আমার দ্রবণের ঘনমাত্রা হবে 0.2 মোলার। আমার যদি এরকম ভাবে বলা থাকে আমার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রটা হলো গিয়ে 500 মিলিলিটার বাট তাতে আছে 0.2 মোল, তখন আমাকে প্রশ্ন করলো যে আমার ঘনমাত্রা কত হবে। তখন আমি এভাবে চিন্তা করব 500 মিলিলিটারে আছে 0.2 মোল, 1000 মিলিলিটারে কতটুকু থাকবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। আমি যখনই ঘনমাত্রা বের করতে যাচ্ছি আমরা সব সময় 1000 মিলিলিটার এ কত মোল আছে সেটা আমরা আগে বের করব। আমাদের 500 মিলিলিটারে আছে 0.2 মোল, তাহলে 1000 মিলিলিটারে থাকবে, ক্যালকুলেট করলে আমরা দেখব 0.4 মোল। এটা থাকবে কি আমাদের 1000 মিলিলিটার, সুতরাং আমাদের দ্রবণটার ঘনমাত্রা হবে 0.4 মোলার। এখন আমরা একটা জিনিস দেখতে চাই মোলারিটির টেম্পারেচার ডিপেন্ডেন্ট নেচার, অর্থাৎ মোলারিটি যে তাপমাত্রার উপর নির্ভর করে। এটা প্রথমে আমরা বুঝতে পারলাম এই ডেফিনিশন থেকে। ডেফিনিশনে স্থির তাপমাত্রা কথাটা ছিল, মোলারিটিতে কিন্তু স্থির তাপমাত্রা কথাটা নাই। কেন আছে ওইখানে স্থির তাপমাত্রা কথাটা? ব্যাপারটা আমি এইভাবে বুঝি যে মোলারিটির বেসিক ডেফিনেশনটা হলো C সমান N/V, মোল ডিভাইডেড বাই আয়তন। আমি যদি তাপমাত্রা বাড়াই বা তাপমাত্রা কমাই আমাদের আয়তন কিন্তু সেই অনুপাতে বৃদ্ধি পায় বা হ্রাস পায়। তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, তাপমাত্রা কমালে আয়তন কমে। অর্থাৎ আমি যদি তাপমাত্রা বাড়াই কমাই আমার এই ভলিউম ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু মোল সংখ্যা কখনোই কিন্তু চেঞ্জ হয় না। ভর বা মোল সংখ্যা কিন্তু সময়ের সাথে সাথে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে চেঞ্জ হচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা বলবো কি যদি আমি তাপমাত্রা বাড়াই কমাই আমাদের ভি চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার এই ভাগফলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং আমার ঘনমাত্রা বা মোলারিটি তাপমাত্রার সাথে সাথে চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? আমি যদি তাপমাত্রা বাড়াই, এই উপরের দিকে তীর চিহ্ন দিয়ে আমি বাড়ানো বুঝাচ্ছি, তাহলে আমাদের আয়তন কি হয়? আমাদের আয়তনও বৃদ্ধি পায়, এবং আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে আমার এই রেশিওটার মান হ্রাস পাবে, অর্থাৎ আমাদের ঘনমাত্রা কমবে। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে আমাদের ঘনমাত্রা কমছে। ঠিক একই ভাবে আমি যদি তাপমাত্রা কমাই, নিচের দিকে তীর চিহ্ন দিয়ে আমি বুঝাচ্ছি তাপমাত্রা কমছে, আমাদের ভলিউম কমবে। একই সমানুপাতে ভলিউম তাপমাত্রার সাথে কমে বা বাড়ে, এবং ভলিউম যদি কমে তখন আমরা দেখব আমাদের এই রেশিওটার পরিমাণ বাড়ছে, অর্থাৎ আমাদের ঘনমাত্রা বাড়ছে। সুতরাং তাপমাত্রা এবং ঘনমাত্রা, কোন ঘনমাত্রা? মোলারিটিতে ঘনমাত্রা, এদের সম্পর্ক হলো গিয়ে ব্যস্তানুপাতিক। আমি তাপমাত্রার সাথে মোলারিটি বা কনসেন্ট্রেশন ইজ প্রপোর্শনাল টু 1/T, আমি রাফলি এরকম একটা ধারণা চিন্তা করতে পারি। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়াই ঘনমাত্রা বা মোলারিটি কমে, তাপমাত্রা যদি কমাই ঘনমাত্রা বা মোলারিটি বাড়ে। কিন্তু আমাদের মোলালিটির সাথে তাপমাত্রার কিন্তু কোনো সম্পর্ক নাই, এবং যেটা আমরা বুঝতে পারি তার ডেফিনেশনে স্থির তাপমাত্রার কথাটা নাই। কেন? কারণ ডেফিনেশনটা যদি আমি খুঁজি, এখানে আমি দেখতেছি 1000 গ্রাম দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, অর্থাৎ মোলালিটির বেসিক ডেফিনেশনটা হলো গিয়ে N ডিভাইডেড বাই W। N দিয়ে মোল সংখ্যা, W দিয়ে ভর বোঝায়। N এবং W কোনোটাই কিন্তু আমার তাপমাত্রার উপর ডিপেন্ড করে না। তাপমাত্রা বাড়ালে W চেঞ্জ হয় না, তাপমাত্রা কমালেও W চেঞ্জ হয় না। অর্থাৎ মোলারিটি সে তাপমাত্রার উপর নির্ভর করে ব্যস্তানুপাতিক ভাবে, কিন্তু মোলালিটি এটা তাপমাত্রার উপর নির্ভরশীল না।
সেজন্য আমাদের যদি প্রশ্ন করে যে আমাদের ইন্টারন্যাশনাল ইস্যুতে যদি আমরা কোনো দ্রবণ ব্যবহার করি সেই দ্রবণটা মোলারিটি এককে সুবিধাজনক নাকি মোলালিটি এককে সুবিধাজনক, অবশ্যই মোলালিটি এককে ব্যবহার করা সুবিধাজনক। কেন? কারণ বাংলাদেশে যে টেম্পারেচার এমন না অ্যান্টার্কটিকাতেও সেই টেম্পারেচার, বা ইউরোপের কোনো দেশে বা অস্ট্রেলিয়ার যে সেই একই টেম্পারেচার থাকবে এটা কিন্তু আমরা আশা করতে পারি না। আমাদের তাপমাত্রা চেঞ্জ হবে, সেই তাপমাত্রার সাথে সাথে আমাদের একটা দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে যদি আমরা মোলারিটি একক ব্যবহার করি। কিন্তু যদি আমরা মোলালিটি একক ব্যবহার করি পৃথিবীর সর্বত্র আমাদের ওই দ্রবণটার ঘনমাত্রা কিন্তু একই থাকবে। এজন্য আমরা বলি মোলারিটি আর মোলালিটি এই দুইয়ের ভিতর মোলালিটি একক ব্যবহার করা সুবিধাজনক। মোলারিটি ডেফিনিশনে আমরা এইমাত্র দেখলাম যে স্থির তাপমাত্রায় আমাদের 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে আমাদের ঘনমাত্রা হয় তত মোলার। অর্থাৎ আমাদের আয়তন যাই থাকুক না কেন দ্রবণের, আমরা সেটাকে মোলে কনভার্ট করে চিন্তা করব এবং যে আয়তনটা থাকবে তাকে আমি মিলিলিটার বা লিটারে থাকলে তাকে 1000 মিলিলিটার বা 1 লিটারে কয় মোল থাকবে সেটা আমরা বের করে নিব। তো আমরা দেখি যে আমাদের এখানে 4টা ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা প্রথমে বের করতে চাই তাদের ঘনমাত্রা কত। খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবো আমরা। আমাদের প্রতিটা পাত্রই 1000 মিলিলিটারের একটা দ্রবণ আছে এবং প্রথম পাত্রে 1000 মিলিলিটারে আছে 0.1 মোল। সুতরাং আমাদের ঘনমাত্রা হলো গিয়ে 0.1 মোলার। দ্বিতীয় পাত্রের ঘনমাত্রা হলো 0.01 মোলার, কারণ এতে 0.01 মোল আছে 1000 মিলিলিটারে। তৃতীয় পাত্রটা হলো 0.5 মোলার আর চতুর্থ পাত্রটা হলো 1 মোলার, কারণ এখানে 1000 মিলিলিটারে আমাদের 1 মোল দ্রবীভূত আছে। এই যে দ্রবণগুলি, যে দ্রবণগুলির ঘনমাত্রা 0.1 মোলার, 0.01 মোলার, 0.5 মোলার, 1 মোলার, তাদের কিছু ব্যবহারিক নাম আছে। যেমন যেই দ্রবণের ঘনমাত্রা 1 মোলার, আমরা সেই দ্রবণকে সাধারণত বলে থাকি মোলার দ্রবণ। অর্থাৎ মোলার দ্রবণ বলতে আমরা বুঝাই এমন একটা দ্রবণ যার ঘনমাত্রা হলো গিয়ে 1 মোলার। যেই দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার, 0.5 মানে হলো হাফ, হাফ মানে হলো সেমি, দ্যাটস ওয়াই আমরা যেই দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার সেই দ্রবণকে আমরা বলি যে সেমি মোলার দ্রবণ। যেই দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলার, 0.01 100 ভাগের 1 ভাগ হলো গিয়ে সেন্টি এককে চিন্তা করি আমরা, তাই 01 মোলারকে আমরা সংক্ষেপে বলি সেন্টিমোলার দ্রবণ। আর যেই দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার সেই দ্রবণকে আমরা বলি গিয়ে ডেসিমোলার দ্রবণ। আমরা একটু খেয়াল করি যে আমাদের দ্রবণ অনেক রকম হতে পারে। এখানে জাস্ট 4টা প্রকার আমি দেখলাম, আরো অনেক রকম হতে পারে। কিলো মোলার দ্রবণ বা ডেকা মোলার দ্রবণ, অনেক কিছুই হতে পারে। বাট আমরা কিভাবে চিন্তা করব, আমাদের যদি কোনো দ্রবণের ঘনমাত্রা 1 মোলার হয় আমরা সংক্ষেপে সেটাকে বলতে পারি মোলার দ্রবণ। কোন দ্রবণের ঘনমাত্রা যদি 0.1 মোলার হয় আমরা তাকে বলতে পারি ডেসিমোলার দ্রবণ। কোন দ্রবণের ঘনমাত্রা যদি 100 ভাগের 1 ভাগ মোলার হয় তাহলে তাকে আমরা বলতে পারি সেন্টিমোলার দ্রবণ। ঠিক একইভাবে মিলিমোলার দ্রবণ আমি কিভাবে পাবো, কোন দ্রবণের ঘনমাত্রা যদি 1000 ভাগের 1 ভাগ হয় তখন তাকে আমরা বলি গিয়ে মিলিমোলার দ্রবণ। আর যদি শুধু অর্ধেক হয় মানে 0.5 মোলার হয় তখন আমরা তাকে বলতে পারি সেমিমোলার দ্রবণ। আরেক প্রকার দ্রবণ আমরা প্রায়ই দেখব, মাঝে মধ্যে আমাদের বলা থাকবে প্রমাণ দ্রবণ। এখন এই প্রমাণ দ্রবণ বলতে কি বোঝায়? প্রমাণ দ্রবণ বলতে বোঝায় এমন একটা দ্রবণ যার ঘনমাত্রা আমি জানি, যার ঘনমাত্রা জানা আছে, সেই দ্রবণকে আমরা বলি গিয়ে প্রমাণ দ্রবণ। এখন আমাকে যদি প্রশ্ন করে মোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ কিনা, আমি চিন্তা করব দ্রবণটা তাপমাত্রা স্থির আছে কিনা। তাপমাত্রা যদি স্থির থাকে তখন এই মোলার দ্রবণকে আমি বলতে পারি মোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ। কেন মোলার দ্রবণ প্রমাণ দ্রবণ? কারণ আমি জানি মোলার দ্রবণের ঘনমাত্রা কতটুকু, 1 মোলার, এবং তাপমাত্রা স্থির থাকলে এটা ফিক্স থাকবে। অর্থাৎ মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, অর্থাৎ ওই দ্রবণের ঘনমাত্রা আমি জানি প্রোভাইডেড আমার তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। ঠিক একইভাবে ডেসিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ প্রত্যেকেই এক একটা করে প্রমাণ দ্রবণ যদি তাপমাত্রা সেভ করা থাকে, যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে তখন আমরা বলতে পারবো যে তাদের ঘনমাত্রা আমি বলতে পারি, সুতরাং তারা প্রমাণ দ্রবণ।
আমরা ঘনমাত্রা বা মোলারিটি নির্ণয় করার কিছু পদ্ধতি এখন খেয়াল করব। আমাদের টপিকটা খেয়াল করি, একটি দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের সূত্র। জাস্ট একটা দ্রবণ যখন আমাকে দেওয়া আছে, ধরো একটা পাত্রে আমাকে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে বা একটা পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, আইসোলেটেড, আমরা এখনো অ্যাসিডের সাথে ক্ষার মিশাই নাই বা দুইটা অ্যাসিড একসাথে মিশাই নাই বা দুইটা অ্যাসিড একটা ক্ষার মিশাই নাই, সেই টাইপের অঙ্ক আমরা কিছুক্ষণ পরে দেখব। আপাতত আমরা শুধুমাত্র একটা জিনিস নিয়ে কাজ করছি এবং ওই একটা জিনিসের যদি আমাকে ঘনমাত্রা বের করতে বলে তখন আমি কিভাবে অঙ্কটা করব। এবং আমাদের একটা শর্টকাট যে ফর্মুলা সেটা হলো কি এরকম, যে 1000W is equals to SMV। এই ফর্মুলাটা আমাদের বইয়েরই ফর্মুলা, বইয়ের মোলারিটি ডেফিনেশনে এই ফর্মুলাটা দেওয়া আছে। এবং এখানে WSMV দিয়ে আমি কি বুঝাচ্ছি, W দিয়ে বুঝাচ্ছি আমাদের দ্রব্য যেটা যোগ করি আমরা, সেই দ্রব্যের গ্রামে ভর, মানে সে কয় গ্রাম আছে সেটা আমরা বের করি W দিয়ে। S দিয়ে আমরা বুঝাই ঘনমাত্রা, মোলারিটিতে ঘনমাত্রা, M দিয়ে বুঝাই আণবিক ভর, আর V দিয়ে বুঝাই আয়তন, মিলিলিটারে আয়তন। এই 1000W সমান SMV সূত্রটার প্রয়োগ যদি আমরা এখন দেখি, আমরা এখানে দুইটা উদাহরণ দেখতে পাচ্ছি। প্রথমে আমরা প্রথম উদাহরণটা খেয়াল করি, যে আমাদের 200 মিলিলিটার 0.5 মোলার ক্যালসিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, এটা হলো কি আমাদের প্রশ্ন। তো আমাদের কি বের করতে হবে, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, অর্থাৎ আমাদের বের করা লাগবে W সমান কত, এবং 200 মিলিলিটার বলে দিচ্ছে আমাদের প্রশ্নে, তার মানে V সমান হলো গিয়ে 200, 0.5 মোলার তার মানে S সমান হলো 0.5 মোলার, আর ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ, সুতরাং ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর M আমরা জানি সেটা হলো গিয়ে 100, এবং আমাদের বের করা লাগবে যে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, অর্থাৎ W is equals to কত। তো আমরা যদি এখন VSM এর মান বসাই, তখন আমরা ফর্মুলাটা যদি আগে লিখি 1000W is equals to SMV, আমার এখান থেকে W বের করা লাগবে, তো W will be SMV by 1000, এবং আমরা মান বসাই S is equals to 0.5, M হলো গিয়ে আমাদের 100, V হলো গিয়ে 200, আর আমাদের নিচে হলো গিয়ে 1000। ক্যালকুলেশন করলে আমরা দেখব এখান থেকে আসছে 10 গ্রাম, অর্থাৎ W সমান 10 গ্রাম, অর্থাৎ 200 মিলিলিটার 0.5 মোলার ক্যালসিয়াম কার্বনেট দ্রবণে আমাদের 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকে। এটা যেরকম একটা অঙ্ক, এই অঙ্কে আমরা কি বের করলাম, এই অঙ্কে আমরা বের করলাম যে আমাদের কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বা কত গ্রাম দ্রবীভূত আছে সেই পরিমাণটা আমরা বের করলাম। ঠিক একই ভাবে আমরা যদি পাশের অঙ্কটা দেখি, এই অঙ্কে বলা হচ্ছে 500 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড দ্রবণে 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে, ঘনমাত্রা কত মোলার। অর্থাৎ এই অঙ্কে আমাদের V is equals to 500 তারা বলে দিচ্ছে, আমার W সমান 24.5 গ্রাম, এটা তারা বলে দিচ্ছে। আমাদের সালফিউরিক অ্যাসিড যেহেতু, সুতরাং তার আণবিক ভর আমরা জানি 98, এবং আমাদের বের করা লাগবে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন কত। অর্থাৎ আমাদের ফর্মুলা হলো গিয়ে 1000W সমান SMV, এবং এখান থেকে ঘনমাত্রা আমি বের করব। ঘনমাত্রা হলো গিয়ে 1000W বাই MV, মান বসাই আমরা এখন যে 1000 ইনটু W এর মান হলো গিয়ে কত গ্রাম দ্রবীভূত আছে, 24.5 গ্রাম, নিচে হলো গিয়ে M হলো গিয়ে আমাদের আণবিক ভর দ্যাট ইজ 98, আর V হলো গিয়ে আমাদের 500। আমরা যদি এখন এখানে ক্যালকুলেশন করি, আমরা এখানে পাবো 0.5 মোলার, অর্থাৎ আমাদের 500 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড দ্রবণে 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি থাকে, তাহলে আমাদের ঘনমাত্রা হবে 0.5 মোলার। ঘনমাত্রা আমাদের অনেক সময় পার্সেন্টেজে দেওয়া থাকে, সেই পার্সেন্টেজ ঘনমাত্রা থেকে আমরা কিভাবে মোলারিটি বের করব সেই জিনিসটা আমরা এখন খেয়াল করব। যে আমাদের পার্সেন্টেজে ঘনমাত্রা, আমরা যদি প্রশ্নটা ভালোমতো খেয়াল করি, আমরা দেখব যে দুই ভাবে দেওয়া থাকে। যে পার্সেন্টেজের পাশে হয়তো লেখা থাকে, এখানে যে অঙ্কটা দেওয়া আছে যে 13% W/V HCl দ্রবণ, অথবা আমাদের বলা থাকবে 13% W/W HCl দ্রবণ। তো এই W/V আর W/W বলতে কি বোঝায়, আমরা এই অঙ্কটা করতে করতে জিনিসটা বুঝবো। যেমন আমাদের এখানে দেওয়া আছে 13% W/V HCl দ্রবণের মোলারিটি কত। তো প্রথম কথা হলো এই 13% W/V বলতে কি বোঝায়, W/V বোঝায় আয়তনের সাপেক্ষে ভর। W দিয়ে আমরা ভর বোঝাই, V দিয়ে আমরা আয়তন বোঝাই। অর্থাৎ আমাদের দ্রবণটা
যেহেতু দ্রবণ দিয়ে আমি ভাগ দিচ্ছি, আয়তন নিচে, দ্রবণটাকে আমরা ধরে নেই 100 সেন্টিমিটার কিউব বা 100 মিলিলিটার, এবং আমাদের W হলো গিয়ে 13, অর্থাৎ আমাদের দ্রব আছে গিয়ে 13 গ্রাম। 13% W/V HCl এর মিনিং হলো আমাদের 100 সেন্টিমিটার কিউব বা 100 মিলিলিটার দ্রবণে HCl দ্রবীভূত আছে 13 গ্রাম। অর্থাৎ আমি এখানে আয়তন এর সাপেক্ষে ভর চিন্তা করছি, আমি দ্রবণটাকে ধরছি আয়তন এবং দ্রবটাকে ধরছি ভর হিসেবে, এবং এখান থেকে আমার মোলারিটি বের করা লাগবে। এখান থেকে মোলারিটি আমরা কিভাবে বের করব? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 100 সেন্টিমিটার কিউব দ্রবণে HCl আছে 13 গ্রাম। আমরা জানি ঘনমাত্রা বের করার জন্য আমার কিন্তু বের করা লাগবে 1000 সেন্টিমিটার কিউব বা 1000 মিলিলিটারে কতটুকু আছে। 100 সেন্টিমিটার কিউবে থাকে 13 গ্রাম, সুতরাং আমার 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে আমরা HCl পাবো গিয়ে মোট 130 গ্রাম। মোট 130 গ্রাম HCl আমি পাচ্ছি, এবং এই 130 গ্রাম HCl কয় মোল HCl সেটা আমরা বের করব W/M দিয়ে। এই গ্রামকে আমি যদি আণবিক ভর দিয়ে ভাগ দেই, সেখান থেকে আমরা পাবো গিয়ে মোল সংখ্যা। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 130 ডিভাইডেড বাই HCl এর মলিকুলার মাস বা মোলার মাস, দ্যাট ইজ ইকুয়ালস টু 36.5। আমরা যদি ভাগ দেই তাহলে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটা হলো গিয়ে আমাদের 1000 সেন্টিমিটার কিউবে কত মোল HCl দ্রবীভূত আছে বা দ্রবীভূত থাকে, এবং 1000 সেন্টিমিটার কিউব বা 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে আমাদের যত মোল দ্রবীভূত থাকে আমাদের ঘনমাত্রা হয় তত মোলার। অর্থাৎ আমাদের ঘনমাত্রা হলো 130 ডিভাইডেড বাই 36.5 মোলার। এটা হলো গিয়ে আমাদের অ্যানসার এই অঙ্কটার। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি W/V মানে কি? W/V মানে হলো আমি দ্রবণটার আয়তন কনসিডার করব এবং দ্রবের ভর কনসিডার করব। 13% মানে হলো আমার 100 সেন্টিমিটার কিউব দ্রবণে 13 গ্রাম HCl আছে, এবং এই যে অঙ্কটা আমরা করলাম যেখান থেকে আমাদের অ্যানসার আসলো 130 ডিভাইডেড বাই 36.5 মোলার, আমি এটাকে আরো ক্যালকুলেট করে ছোট করে নিতে পারি, ফ্র্যাকশনে নিয়ে আসতে পারি, দশমিকে নিয়ে আসতে পারি। কিন্তু এই অঙ্কটার একটা শর্টকাট বুদ্ধি আমরা এখন খেয়াল করব। এই অঙ্কটা শর্টকাট বুদ্ধি হলো যে যখন আমার W/V থেকে মোলারিটিতে কনভার্ট করা লাগে, তখন আমাদের শর্টকাটটা হলো মোলারিটি সমান হলো গিয়ে 10 ইনটু P/M। এখানে কোনটা কি? P হলো গিয়ে আমার পার্সেন্টেজ, আমার কয় পার্সেন্টের কথা বলতেছে সেটা হলো গিয়ে আমার P, আর M হলো গিয়ে আমাদের আণবিক ভর বা মোলার মাস, আণবিক ভর। তো আমরা যদি অঙ্কটা প্রথমেই দেখি যে 13% W/V তার মোলারিটি আমরা যদি শর্টকাট দিয়ে বের করি, আমাদের আসবে 10 ইনটু P হলো গিয়ে 13% এর কথা বলছি, P এর মান 13 ডিভাইডেড বাই মলিকুলার মাস হলো গিয়ে HCl এর জন্য 36.5, এবং খেয়াল করি আমরা কিন্তু আবার আগের রেজাল্টটা পাচ্ছি 130 ডিভাইডেড বাই 36.5। ঠিক একই ভাবে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে 25% সোডিয়াম হাইড্রোক্সাইডের W/V এর মোলারিটি কত হবে, তখন আমরা কিন্তু বলে দিতে পারি যে আমাদের শর্টকাট নিয়মে মোলারিটি বা কনসেন্ট্রেশন S is equals to 10, এটা হলো ফর্মুলা 10, জাস্ট কনস্ট্যান্ট একটা 10 ইনটু পার্সেন্টেজ ইজ টু 25 ডিভাইডেড বাই আমাদের মোলার মাস বা মলিকুলার মাস, সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য মোলার মাস বা মলিকুলার মাস বা আণবিক ভর, দ্যাট ইজ হলো গিয়ে 40। সুতরাং আমাদের অ্যানসার হলো 25/4 মোলার। এটা হলো গিয়ে আমাদের 25% সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন। আমরা এখন মোলারিটি কনভার্ট করব আরেক রকম পার্সেন্টেজ থেকে। একটু আগে আমরা দেখলাম যে পার্সেন্টেজ যখন W/V দেওয়া থাকে সেখান থেকে কিভাবে মোলারিটিতে কনভার্ট করে। এখন আমরা দেখব আমার পার্সেন্টেজটা যখন W/W তে দেওয়া আছে সেখান থেকে কিভাবে মোলারিটিতে কনভার্ট করব। অর্থাৎ আমাদের কোশ্চেনটা এরকম যে 13% W/W HCl দ্রবণের মোলারিটি কত, এবং সাবসিডিয়ারি ইনফরমেশন হিসেবে আমাকে দিয়ে দেওয়া আছে যে 13% HCl এর ঘনত্ব হলো গিয়ে 1.15 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন আমাদের প্রথম যে কাজটা সেটা হলো বোঝা যে 13% W/W দিয়ে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। যে 13% W/W দিয়ে বোঝাচ্ছে আমাদের একটা দ্রবণ আছে, সেটা যদি 100 গ্রাম হয়
তাতে আমাদের 13 গ্রাম HCl দ্রব হিসেবে আছে। অর্থাৎ আমাদের আগেরটার সাথে পার্থক্যটা হলো আগেরবার ছিল W/V, এবার W/W, অর্থাৎ আমাদের দ্রবণটাকে আগে আমি আয়তনে কনসিডার করতাম, এখন আমি দ্রবণটাকে ভরে কনসিডার করছি। অর্থাৎ 100 গ্রাম, আগে এখানে আমরা লিখছিলাম 100 মিলিলিটার বা 100 সেন্টিমিটার কিউব, সেখান থেকে আমরা দ্রবটা ফিক্স, দ্রবর দুই ক্ষেত্রেই W। তো আমাদের মোলারিটিতে কনভার্ট করা লাগবে। তো আমি 13% W/W HCl দ্রবণ থেকে আমি যে কথাটা বুঝলাম সেই কথাটাই লিখছি যে 100 গ্রাম দ্রবণে HCl আছে 13 গ্রাম। তো আমার প্রথম কাজ যেটা, যে আমাদের দ্রবণ যেটা কিনা 100 গ্রাম দ্রবণ, সেখান থেকে আমাদের বের করে নেওয়া লাগবে এই 100 গ্রাম দ্রবণের আয়তন কত, মানে এটা কত সেন্টিমিটার কিউব বা কত মিলিলিটার, সেটা আমার আগে বের করে নেওয়া লাগবে। এবং এই জিনিসটা আমরা খুব সহজেই করতে পারি। রো ইজ ইকুয়ালস টু m/v, আমাদের একটা ফর্মুলা আছে, রো সমান m/v, যেখানে রো দিয়ে আমরা বুঝাই ঘনত্ব, m দিয়ে বুঝাই ভর, v দিয়ে বুঝাই আয়তন। আমাদের ওই দ্রবণের আমি ঘনত্ব জানি 1.15, এটা হলো রো। আমি ভর জানি 100 গ্রাম, এটা হলো m। তাহলে আমি বের করে ফেলতে পারবো যে আমার ওই দ্রবণটার 100 গ্রাম HCl দ্রবণ, তার আয়তন কত সেন্টিমিটার কিউব। আমি সেটা এই রো সমান m/v থেকে v বের করলেই কিন্তু বের হয়ে যাচ্ছে। অর্থাৎ v সমান হলো গিয়ে m/রো। আমি m এর মান বসাচ্ছি, m এর মান হলো 100 গ্রাম আর রো হলো গিয়ে 1.15। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা আয়তন পাবো, কিসের আয়তন পাবো, 100 গ্রাম HCl দ্রবণের আয়তন পাবো, এবং সেই দ্রবণের আয়তনটা হবে 86.95 সেন্টিমিটার কিউব। অর্থাৎ আমাদের এই 100 গ্রাম দ্রবণ, এই কথাটাকে আমি যদি সেন্টিমিটার কিউব দিয়ে লিখি, আমার লিখবো 86.95 সেন্টিমিটার কিউব। সুতরাং আমি লিখতে পারি 86.95 সেন্টিমিটার কিউব দ্রবণে আমাদের HCl আছে 13 গ্রাম। এবং আমরা জানি মোলারিটি বের করার জন্য আমাদের কিন্তু বের করা লাগে 1000 সেন্টিমিটার কিউবে কত গ্রাম আছে বা 1000 সেন্টিমিটার কিউবে কত মোল আছে। তো 86.95 এরটা যখন আমি জেনে গেলাম, সুতরাং আমাদের 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে HCl আছে, that will be 13 into 1000 গ্রাম divided by 86.95 গ্রাম, এবং এখান থেকে আমরা পাবো 149.5 গ্রাম। অর্থাৎ আমাদের 1000 সেন্টিমিটার কিউবে HCl আছে 149.5 গ্রাম। এই 149.5 গ্রাম HCl কত মোল HCl, এটা আমরা বের করতে পারি কিভাবে? আমরা বের করতে পারবো এটা যদি 149.5 গ্রাম HCl কে আমরা তার আণবিক ভর দিয়ে ভাগ দেই। আমাদের গ্রাম থেকে মোলে কনভার্ট করার বুদ্ধি হলো ভরকে আমরা আণবিক ভর দিয়ে ভাগ দিব, এবং সেখান থেকে আমরা পাবো 4.096 মোল। অর্থাৎ আমাদের 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে HCl আছে 4.096 মোল। সুতরাং আমাদের যে দ্রবণটা ছিল 13% W/W, তার ঘনমাত্রা হলো 4.096 মোলার, এবং এটা হলো গিয়ে আমাদের অ্যানসার। আমরা যদি আরেকবার রিভিউ করি, আমাদের অঙ্কটা খুবই সহজ, জাস্ট একটা জিনিস চেঞ্জ করা লাগে। সেটা কি? প্রথমেই W/W কি সেটা বুঝবো আমরা। W/W হলো আমি দ্রবণটাকেও গ্রামে চিন্তা করব, দ্রবটাকেও গ্রামে চিন্তা করব। আমাকে এটা ঘনত্ব দেওয়া থাকবে প্রশ্নে, সেই ঘনত্ব এবং এই ভর ব্যবহার করে আমি দ্রবণের আয়তন বের করব। অর্থাৎ আমার এই এতটুকু আয়তনের ভর হলো গিয়ে 13 গ্রাম। সুতরাং 1000 সেন্টিমিটার কিউব আয়তনের ভর কত হবে সেটা আমরা বের করব। সেই ভরকে আমি মোলে কনভার্ট করব, এবং যেই সংখ্যাটা আমি পাবো সেই সংখ্যাটাই কিন্তু আমার W/W এর ইকুইভ্যালেন্ট মোলারিটি। ঘনমাত্রার একটা নতুন একক আমরা এখন খেয়াল করব, সেটা হলো গিয়ে ppm একক, পার্টস পার মিলিয়ন একক, মানে হলো 1 মিলিয়নে আমার কয় গ্রাম আছে। যেমন 1 ppm, তাকে আমরা বলতে পারি 1 গ্রাম দ্রব পার 1 মিলিয়ন গ্রাম দ্রব।
অর্থাৎ 1 গ্রাম দ্রব পার 10 লক্ষ গ্রাম দ্রবণ, মানে হলো যে 10 লক্ষ গ্রাম দ্রবণের ভিতর আমার কয় গ্রাম দ্রব আছে সেটা হলো গিয়ে আমার 1 ppm। তো আমি যদি ইকুয়েশনের দুই পাশেই 1000 দিয়ে ভাগ দেই তাহলে আমি দেখতে পারি কি যে 1/1000 গ্রাম দ্রব পার 1000 গ্রাম দ্রবণ, আমি 10 লক্ষকে ছোট করে নিয়ে আসলাম 1000 এ। 1/1000 কে আমরা বলতে পারি মিলিগ্রাম আর 1000 কে আমরা বলতে পারি কিলোগ্রাম। অর্থাৎ আমাদের 1 ppm বলতে বোঝায় 1 মিলিগ্রাম দ্রব পার 1 কেজি দ্রবণ। অর্থাৎ আমাদের দ্রবণ যদি 1 কেজি হয় এবং তাতে যদি 1 মিলিগ্রাম দ্রব থাকে তখন তাকে আমরা বলি 1 ppm কঠিন দ্রবের জন্য। কিন্তু যদি আমি লিকুইড দ্রবণ চিন্তা করি তখন আমাদের 1 মিলিগ্রাম দ্রব পার 1 লিটার দ্রবণকে আমরা বলি 1 ppm। অর্থাৎ আমাদের 1 parts per million for liquid solutions will be 1 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ আমাদের এরকম হবে যে 1 লিটার দ্রবণে যদি আমার 1 মিলিগ্রাম দ্রব উপস্থিত থাকে তখন এই দ্রবণটার ঘনমাত্রা আমরা বলবো 1 ppm। এটাই হলো কি আমাদের পার্টস পার মিলিয়ন। যদিও পার্টস পার মিলিয়ন কথাটা আসছে আমাদের এই ইনিশিয়াল ডেফিনেশন থেকে, যে ইনিশিয়াল ডেফিনেশনটা হলো আমাদের 1 মিলিয়ন গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব আছে, সেখান থেকে ppm কথাটা আসছে। বাট আমরা আমাদের ব্যবহারের সুবিধার জন্য ppm ইজ ইকুয়ালস টু চিন্তা করব মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ আমাদের 1 লিটার দ্রবণে যদি 1 মিলিগ্রাম দ্রব থাকে তখন আমাদের ঘনমাত্রাটাকে আমরা বলি 1 পার্টস পার মিলিয়ন। যদি আমাদের 1 লিটার দ্রবণে 2 মিলিগ্রাম দ্রব থাকে তখন আমরা বলবো 2 পার্টস পার মিলিয়ন। আমার যদি 1 লিটার দ্রবণে 300.3 মিলিগ্রাম দ্রব থাকে আমরা বলবো আমাদের ppm হলো 300.3। অর্থাৎ 1 লিটার দ্রবণে আমাদের যত মিলিগ্রাম দ্রব থাকবে আমাদের ppm হবে গিয়ে তত। আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, যেই ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা দেখব ppm থেকে পার্টস পার মিলিয়ন থেকে কিভাবে মোলারিটি এককে আমরা ট্রান্সফার করতে পারি। আমাদের একটা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের কথা বলা হচ্ছে, যেই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটা হলো কিনা 400 ppm তার কনসেন্ট্রেশন, এবং সেই কনসেন্ট্রেশনটাকে আমরা কনসেন্ট্রেশনের অন্য একটা একক মোলারিটিতে কনভার্ট করব এবং দেখব 400 ppm আমাদের কত মোলার। আমরা এইমাত্রই দেখলাম যে আমাদের 1 ppm তাকে আমরা বলতে পারি 1 মিলিগ্রাম পার 1 লিটার, 400 ppm কে আমরা বলতে পারি। সুতরাং 400 ppm কি হবে, সেটা হবে গিয়ে 400 মিলিগ্রাম পার লিটার। এবং মিলি মানে কি, মিলি মানে হলো গিয়ে 10 ইনভার্স 3, 400 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রাম পার লিটার। তার মানে হলো 0.4 আসবে এখানে, 400 ইনটু 10 ইনভার্স 3 দ্যাট ইজ 0.4 গ্রাম পার লিটার। এবং আমরা জানি যে আমাদের কনসেন্ট্রেশনের বা মোলারিটির যে একক সেটা কিন্তু গ্রাম পার লিটার না, মোলারিটির একক হলো গিয়ে মোল পার লিটার। অর্থাৎ আমাদের এই গ্রামকে কনভার্ট করা লাগবে কিসে, মোলে। বাট লিটার তো লিটারই থাকবে। গ্রামকে আমি কিভাবে মোলে কনভার্ট করতে পারি, গ্রামকে মোলে কনভার্ট করার বুদ্ধি হলো আণবিক ভর দিয়ে ভাগ করা। অর্থাৎ আমরা পাবো কি সোডিয়াম হাইড্রোক্সাইড তার মোলার মাস বা মলিকুলার মাস দ্যাট ইজ 40। আমরা যদি আমাদের 0.4 কে 40 দিয়ে ভাগ দেই তখন 0.4 গ্রাম পার লিটার কনভার্ট হয়ে যায় 0.4/40 মোল পার লিটার, এবং এই মোল পার লিটারটাই হলো কি আমাদের মোলারিটি। তখন আমি এখানে রেজাল্ট পাবো 0.4/40 ইজ ইকুয়ালস টু হলো 0.01 মোলার। এটা হবে কি আমাদের রেজাল্ট। অর্থাৎ আমরা যদি অঙ্কটা আরেকবার দেখি যে আমাদের পার্টস পার মিলিয়ন দেওয়া আছে, সেখান থেকে মোলারিটিতে কনভার্ট করতে বলছে। আমরা পার্টস পার মিলিয়নের ডেফিনেশনটা লিখলাম 1 পার্টস পার মিলিয়ন ইজ ইকুয়ালস টু হলো 1 মিলিগ্রাম পার লিটার। সেই মিলিগ্রামকে আমি যদি গ্রামে কনভার্ট করি তখন 10 ইনভার্স 3 দিয়ে গুণ করা লাগে, আমরা পেলাম 0.4 গ্রাম পার লিটার। বাট গ্রাম পার লিটার আমাদের ডিজায়ার্ড মোলারিটি না, আমাদের মোলারিটি হলো মোল পার লিটার। দ্যাটস ওয়াই আমরা এই গ্রামকে
মোলে কনভার্ট করলাম। কিভাবে? আমাদের যে কোয়ান্টিটিটা পেলাম সেই কোয়ান্টিটিটাকে আমরা আণবিক ভর বা মোলার ভর দিয়ে ভাগ দিব, সেখান থেকে আমরা পেলাম 0.01 এবং 0.01 মোল পার লিটারকে আমরা বলতে পারি 0.01 মোলার। সুতরাং আমরা দেখতে পেলাম যে আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমরা আলোচনা করলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ 400 পার্টস পার মিলিয়ন হলে তার মোলারিটি কত, তার অ্যান্সার হলো গিয়ে 0.01 মোলার। আমরা এই প্রবলেমটা যদি একটু ভালোমতো খেয়াল করি, এখান থেকে কিন্তু একটা শর্টকাট সূত্র আমরা বের করতে পারি। যেই শর্টকাট সূত্রে আমরা দেখব যে কিভাবে আমরা সহজে এত অঙ্ক না করে জাস্ট এক লাইনে কিভাবে পার্টস পার মিলিয়ন থেকে মোলারিটিতে আসতে পারি। এবং আমরা যেটা ইনভলভ হলো সেটা হলো যে কোনো পার্টস পার মিলিয়ন যদি আমাকে দেওয়া থাকে, ফর এক্সাম্পল x পার্টস পার মিলিয়ন, সেখান থেকে আমরা যদি মোলারিটিতে কনভার্ট করি মোল পার লিটার ইউনিটে, সেটা হয় গিয়ে x ডিভাইডেড বাই 1000 ইনটু m, যেখানে m দিয়ে আমরা বোঝাই আণবিক ভর বা মোলার ভর। নিচের উদাহরণটা দেখলেই ব্যাপারটা খুব সহজে বোঝা যাবে। আমাদের প্রশ্নটা হলো 250 পার্টস পার মিলিয়ন ক্যালসিয়াম কার্বনেট কত মোলার ক্যালসিয়াম কার্বনেট। তা আমাদের এখানে x এর মান হলো গিয়ে 250, তা আমাদের মোলারিটি হবে 250 ডিভাইডেড বাই 1000 ইনটু তার আণবিক ভর, সেটা হলো গিয়ে 1000 মোলার। এটা হবে গিয়ে আমাদের ক্যালসিয়াম কার্বনেট 250 পার্টস পার পিএম এর করেসপন্ডিং মোলারিটি। আমরা ক্যালকুলেট করলে একটা ভ্যালু পাবো। আর ঠিক একইভাবে এই ফর্মুলাটাকে যদি আমি একটু উল্টায় লিখি, আমি বলতে পারি যে আমি কিভাবে মোলারিটি থেকে পার্টস পার মিলিয়নে কনভার্ট হতে পারবো। মোলারিটি থেকে পার্টস পার মিলিয়নে কনভার্ট করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব যে আমাদের যে কোনো মোলারিটি যদি দেওয়া থাকে, ওই মোলারিটির সাথে যদি আমি 1000 m গুণ করি, তাহলে সেখান থেকে আমি পাবো পার্টস পার মিলিয়ন। ফর এক্সাম্পল আমাকে বলা আছে 2 মোল পার লিটার সালফিউরিক অ্যাসিড। 2 মোল পার লিটার সালফিউরিক অ্যাসিড কত পার্টস পার মিলিয়ন? অ্যানসারটা হলো 2 যেই মোল পার লিটার বা মোলারিটি দেওয়া আছে তার সাথে আমি 1000 m গুণ করব। আমার 1000 ইজ এ কনস্ট্যান্ট, আর m প্রতিটা জিনিসের জন্য আলাদা, কারণ m হলো গিয়ে আণবিক ভর, আর সালফিউরিক অ্যাসিডের জন্য এই আণবিক ভর হলো গিয়ে 98। অর্থাৎ মোলারিটি এবং পার্টস পার মিলিয়নের যদি আমরা কোনো কনভার্সন ল বের করতে চাই, তাহলে আমাদের কনভার্সন ফ্যাক্টর হলো গিয়ে 1000 m। 1000 m দিয়ে যখন আমি পার্টস পার মিলিয়নকে ভাগ করি, তখন আমরা পাই গিয়ে মোলারিটি, আর মোলারিটিকে যদি আমরা 1000 m দিয়ে গুণ করি, তাহলে সেখান থেকে আমরা পাই গিয়ে পার্টস পার মিলিয়ন। তো আমরা যদি একটু খেয়াল করি যে সহজে সূত্রটা মনে রাখার বুদ্ধি কি, যে আমাদের পার্টস পার মিলিয়ন is equals to molarity by 1000 m। এই ফর্মুলাটা আমরা একটু খেয়াল রাখবো যে পার্টস পার মিলিয়ন is equals to molarity by 1000 m। এখান থেকে আমরা খুব সহজেই মোলারিটি থেকে পার্টস পার মিলিয়ন বা পার্টস পার মিলিয়ন থেকে মোলারিটিতে কনভার্সন করতে পারবো। আমরা এখন আয়তন মাত্রিক সমীকরণ নিয়ে কথা বলবো, এবং এরপর আমরা টাইট্রেশন কি এবং কেন আমরা টাইট্রেশন করি, বা টাইট্রেশন করার জন্য আমার কি ধরনের নির্দেশক বা ইন্ডিকেটর দরকার হবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আয়তন মাত্রিক সমীকরণ, এটা আমরা পরবর্তীতে আমাদের লেকচারের পরবর্তী অংশে একটা সমীকরণ আছে যে মোল সংখ্যা তুল্য সংখ্যার নিয়ম, সেই মোল সংখ্যা তুল্য সংখ্যার নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায়। বাট সংক্ষেপে যদি আমরা দেখি যে নরমালি একটা অ্যাসিড আর একটা ক্ষার যখন বিক্রিয়া করে, আমি যেটা দেখতে পাচ্ছি আমার প্রথম যে বিক্রিয়াটা, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা 1 অ্যাসিডীয় ক্ষার এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা 1 ক্ষারকীয় অ্যাসিড, তারা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি, লবণ এবং পানি তৈরি করলো। আমার যদি প্রশ্ন করে যে এই বিক্রিয়ার জন্য আমার আয়তন মাত্রিক বা ভলিওমেট্রিক ইকুয়েশনটা কি হবে, দ্যাট উইল বি সিম্পলি VASA সমান VBSB, যেখানে A সাবস্ক্রিপ্ট দিয়ে আমি অ্যাসিড, B দিয়ে আমি বেস বা ক্ষার বুঝাচ্ছি, আর V দিয়ে আয়তন এবং S দিয়ে আমি ঘনমাত্রা বুঝাচ্ছি। একটা জিনিস খেয়াল করার, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা হলো গিয়ে 1 অ্যাসিডীয় ক্ষারক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো গিয়ে একটা 1 ক্ষারকীয় অ্যাসিড। এবং আমি যখন ইকুয়েশনটা লিখলাম, আমি অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রা বা অ্যাসিডের মোল সংখ্যাকে 1 দিয়ে গুণ করলাম এবং ক্ষারের মোল সংখ্যাকেও কিন্তু আমি 1 দিয়ে গুণ করলাম। ঠিক একইভাবে আমি যদি 2 নম্বর বিক্রিয়াটা খেয়াল করি, এখানে যেটা হলো কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা হলো গিয়ে দ্বি অ্যাসিডীয় ক্ষারক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা কিনা একটা 1 ক্ষারকীয় অ্যাসিড, তারা যখন বিক্রিয়া করে সেখান থেকে লবণ আর পানি তৈরি হয়। আমাকে যদি বলে এই বিক্রিয়ার জন্য আমাদের আয়তন মাত্রিক সমীকরণটা কি হবে, এবং এই বিক্রিয়ার জন্য আমাদের আয়তন মাত্রিক সমীকরণটা হবে VASA সমান
2 ইন্টু VVSB এবং খেয়াল করি আমার ওই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে আমি 2 দিয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাকে আমি 2 দিয়ে গুণ করছি এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যাকে আমি 1 দিয়ে গুণ করছি। অর্থাৎ আমার এই আয়তন মাত্রিক সমীকরণ লেখার জন্য কোনো বিক্রিয়া সমতাকরণ করার দরকার নেই। আমি যদি জাস্ট চিন্তা করতে পারি যে আমার কে কে বিক্রিয়া করতেছে, কোন অ্যাসিডের সাথে কোন ক্ষার বিক্রিয়া করতেছে এবং ওই অ্যাসিডের ক্ষারকত্ব কত বা ওই অ্যাসিডের অম্লত্ব কত, তাহলে কিন্তু আমি বিক্রিয়াটা থেকে তার আয়তন মাত্রিক সমীকরণটা বের করতে পারবো। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হলো গিয়ে এক অ্যাসিডীয় ক্ষারক এবং সালফিউরিক অ্যাসিড এটা হলো গিয়ে দ্বিক্ষারকীয় অ্যাসিড। তো আমি যেটা দেখতে পাচ্ছি 2 এবং 1, সুতরাং আমার অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রাকে আমি 2 দিয়ে গুণ করব এবং ক্ষারের আয়তন এবং ঘনমাত্রাকে আমি 1 দিয়ে গুণ করব, যেটা কিনা আমার এই নিচের লাইনে আমি দেখাচ্ছি 2VASA সমান 1 ইন্টু VVSB। এভাবে আয়তন মাত্রিক সমীকরণটা আমাদের কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? যখন আমরা টাইট্রেশন ব্যবহার করব। এখন টাইট্রেশন জিনিসটা কি সেটা আমরা এখন দেখব। যে টাইট্রেশন মূলত আমাদের একটা ব্যবহারিক প্রসেস, প্র্যাকটিক্যাল প্রসেস, যেটার মাধ্যমে যেটা করে যে আমরা ঘনমাত্রা বের করি। কার ঘনমাত্রা বের করি? টাইট্রেশনের অ্যাকচুয়াল যে ডেফিনেশনটা সেটা হলো গিয়ে যে কোনো একটা অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে বলে টাইট্রেশন, অথবা কোনো একটা জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে আমরা বলি গিয়ে টাইট্রেশন। জানা অজানা এত কিছু কি, আমরা এই উদাহরণটা দেখি। আমরা প্র্যাকটিক্যাল বা ল্যাবে যখন দেখি আমাদের এরকম একটা প্র্যাকটিক্যাল করানো হয়। এটা আমাদের একটা বুলেট, যেটাকে আমরা একটা স্ট্যান্ড দিয়ে রাখলাম। বুলেটের ভিতর ফর এক্সাম্পল আছে গিয়ে আমাদের সালফিউরিক অ্যাসিড এবং এই সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কত আমি জানি না, এবং আমি বুলেট দেখে বুঝতে পারতেছি আমার এই বুলেটের ভিতর 110 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড আমি ইনিশিয়ালি নিলাম। এখন আমার এই বুলেটের নিচে একটা ফ্লাক্স টাইপের আছে, এটাকে আমরা বলি কনিক্যাল ফ্লাক্স। এই কনিক্যাল ফ্লাক্সে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এবং সেখানে আমি 10 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। এই 10 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড জিনিসটা আমি অ্যাকচুয়ালি পিপেট নামে আমাদের একটা যন্ত্র আছে, সেই পিপেট দিয়ে মেপে নিচ্ছি। আর 0.1 মোলার এটা আমার জানা ঘনমাত্রা, অর্থাৎ এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হলো গিয়ে আমাদের জানা ঘনমাত্রার দ্রবণ এবং আমি টাইট্রেশনের মাধ্যমে অজানা ঘনমাত্রার দ্রবণ অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করব। এবং এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হলো গিয়ে যে আমরা যদি চিন্তা করি আমার কনিক্যাল ফ্লাক্সের ভিতর একদম শুরুতে কি ধরনের পরিবেশ আছে, অম্লীয়, ক্ষারীয় নাকি নিরপেক্ষ। যেহেতু এর ভিতরে ক্ষার আছে আমরা বুঝতেই পারি একদম শুরুতে এর ভিতরে ক্ষারীয় পরিবেশ বিবেচনা করতেছে। উপর থেকে আমি যখন বুলেটটা আস্তে আস্তে ঘুরাবো, আমার যখন আস্তে আস্তে সালফিউরিক অ্যাসিড এক ফোঁটা করে পড়বে, তখন ওই সালফিউরিক অ্যাসিড যে এক ফোঁটা পড়লো সে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে এবং তখন তারা লবণ আর পানিতে পরিণত হবে। অর্থাৎ যত আমি বুলেট খুলে উপর থেকে অ্যাসিড আস্তে আস্তে নিচের দিকে আনবো, আমার এই ক্ষারীয় পরিবেশ ক্ষারীয় হতে আস্তে আস্তে নিরপেক্ষ পরিবেশের দিকে যাবে। আমি বুঝতে পারি একটা পর্যায়ে আমার এখানে যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার ছিল সবটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার উপরের থেকে আসা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নিউট্রাল হয়ে যাবে এবং তখন আমি বলবো যে আমার পাত্রের ভিতর নিরপেক্ষ পরিবেশ বিবেচনা করবে। এবং যেই মুহূর্তে আমার বিক্রিয়া শেষ হয়ে যাবে, বিক্রিয়া শেষ হয়ে যাওয়া বলতে আমি বুঝাচ্ছি আমার এখানে যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে ততটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করার পর সেটাকে আমি বলছি বিক্রিয়া শেষ হয়ে যাওয়া। তখন আমি বুলেটটা বন্ধ করে দিব এবং আমি দেখলাম ফর এক্সাম্পল আমি দেখলাম আমার 110 এ ছিল আমার লেয়ারটা, সেটা এখন নেমে আসলো গিয়ে 70-এ। অর্থাৎ আমি কিন্তু এখন বলতে পারতেছি যে আমার এই 10 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কতটুকু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে। সালফিউরিক অ্যাসিড 110 এ ছিল, সেখান থেকে 70-এ আসলো, তার মানে আমার সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে 40 মিলিলিটার। 110 আর 70-এর বিয়োগফলটা। এখন আমি এই যে আয়তন মাত্রিক সমীকরণ শিখলাম, সেই আয়তন মাত্রিক সমীকরণ দিয়ে কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবো আমার সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কত। কিভাবে? সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে, সালফিউরিক অ্যাসিডের
আমরা বলতে পারি তার সেটা হলো একটা দ্বিক্ষারকীয় অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড হলো গিয়ে আমাদের এক অ্যাসিডীয় ক্ষার। সুতরাং আমরা বলতে পারি VaSa সমান VbSb, যেটা কিনা আমাদের বেসিক ভলিউমেট্রিক ইকুয়েশন, তাতে একটু চেঞ্জ হবে এবং চেঞ্জটা হবে সালফিউরিক অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রাকে আমি 2 দিয়ে গুণ করব এবং বেইজের আয়তন এবং ঘনমাত্রাকে আমি 1 দিয়ে গুণ করব। সেখান থেকে আমি অ্যাসিডের কনসেন্ট্রেশন Sa কিন্তু বের করতে পারবো যখন আমি Va জানি 10 এবং Sb জানি 0.1 ডিভাইডেড বাই আমাদের সালফিউরিক অ্যাসিডের আয়তন Sa 40 * 2। তো এভাবে কিন্তু আমরা বের করতে পারি আমাদের একটা অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা, এবং এই পদ্ধতিটাকে আমরা বলি টাইট্রেশন। আমাদের একটা জিনিস চিন্তা করা এখনো বাকি, সেটা হলো গিয়ে যে আমি কিভাবে বুঝবো যে আমার কখন বিক্রিয়াটা শেষ হয়ে গেছে, এবং সেজন্য আমরা ব্যবহার করি নির্দেশক বা ইন্ডিকেটর, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা দেখলাম কিভাবে টাইট্রেশনের মাধ্যমে আমরা ঘনমাত্রা নির্ণয় করতে পারি। তো সেখানে আমাদের একটা জিনিস দরকার ছিল, সেটা হলো গিয়ে আমার এমন কোনো কিছু দরকার যে কিনা আমার বিক্রিয়াটা কখন শেষ হচ্ছে, অর্থাৎ বিক্রিয়ার সমাপ্তি বিন্দু আমাকে ইন্ডিকেট করে, এবং সেজন্য আমরা ব্যবহার করি নির্দেশক বা ইন্ডিকেটর। এটা কিভাবে কাজ করে, যে নির্দেশক বা ইন্ডিকেটর হলো গিয়ে আমাদের দুর্বল অ্যাসিড বা ক্ষার টাইপের পদার্থ, তারা বিভিন্ন মাধ্যমে, অ্যাসিডীয় মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমে, নিরপেক্ষ মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তারা বিভিন্ন রকম কালার শো করে। ফর এক্সাম্পল, আমরা যদি মিথাইল অরেঞ্জের কথা বলি, মিথাইল অরেঞ্জ আমাদের অম্লীয় মাধ্যমে সে লাল বর্ণ থাকে, কিন্তু যখন সে ক্ষারীয় মাধ্যমে যায় সে হলুদ বর্ণ ধারণ করে। অর্থাৎ আমরা তার কালার চেঞ্জের মাধ্যমে কিন্তু বুঝতে পারি যে সে অম্লীয় থেকে ক্ষারীয়তে চলে গেছে, তার একটা ট্রানজিশন হচ্ছে, মাধ্যম চেঞ্জ হচ্ছে। তো এই মাধ্যম চেঞ্জ হওয়াটা যদি আমি বুঝতে পারি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কনিক্যাল ফ্লাক্সের সমস্ত ক্ষার শেষ হয়ে গেছে, এবং তখন আমি আমার বুলেটটা বন্ধ করে রিডিং নিয়ে ভলিউমেট্রিক ইকুয়েশনের মাধ্যমে বের করে ফেলতে পারবো আমার অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা। এখন নির্দেশক হিসেবে সাধারণত আমরা যে 3টা জিনিস ব্যবহার করি সেগুলো হলো গিয়ে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এবং ফেনলফথেলিন। এখন এই পাশে আমি কি লিখে রাখলাম, এগুলো 3.1 থেকে 4.4, 4.2 থেকে 6.3 এটসেট্রা। এটা হলো পিএইচ পরিবর্তনের পরিসর, মানে আমাদের নির্দেশকগুলো একটা নির্দিষ্ট পিএইচ রেঞ্জে কাজ করতে পারে। প্রতিটা নির্দেশক, যেমন মিথাইল অরেঞ্জ কাজ করতে পারে 3.1 থেকে 4.4 পিএইচে, মিথাইল রেড কাজ করতে পারে 4.2 থেকে 6.3 পিএইচে, ফেনলফথেলিন কাজ করতে পারে 8.2 থেকে 9.8 পিএইচে। প্রতিটা নির্দেশকের পিএইচ এর রেঞ্জ আলাদা আলাদা। সুতরাং আমরা বুঝতে পারি যে আমি যদি আমার ইচ্ছা মতো নির্দেশক ব্যবহার করি, তাহলে কিন্তু আমি ডিজায়ারেবল রেজাল্ট বা কারেক্ট রেজাল্টটা পাবো না। অর্থাৎ আমাদের একটা স্ট্রং অ্যাসিড এবং একটা স্ট্রং বেস, বা একটা উইক অ্যাসিড, একটা স্ট্রং বেস, বা বিভিন্ন ধরনের কম্বিনেশন সম্ভব। সেই কম্বিনেশনে আমি যদি আমার ইচ্ছামতো নির্দেশক ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা সঠিক ফলাফল পাবো না। সেজন্য আমাদের বোঝা লাগবে যে আমরা কখন কোন ধরনের নির্দেশক ব্যবহার করব, এবং কখন কোন ধরনের নির্দেশক ব্যবহার করব সেটার জন্য আমি এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাবো। সেটা হলো কি, আমি ওয়াই এক্সিস বরাবর পিএইচ স্কেল আঁকলাম। নিচে হলো গিয়ে 0, মাঝখানে হলো গিয়ে 7, আর হাইয়েস্ট হলো গিয়ে 14, পিএইচ স্কেল 0 থেকে 14 পর্যন্ত। এবং এক্স এক্সিস বরাবর আমি এখান থেকে শুরু করলাম ক্ষারের আয়তন। অর্থাৎ আমার একদম ইনিশিয়ালি এই পজিশনে ক্ষারের আয়তন নাই বললেই চলে, মাঝামাঝি জায়গায় ক্ষারের এবং অ্যাসিডের আয়তন সমান, এবং ওই প্রান্তে আমি বলবো যে আমার ক্ষারের আয়তন ম্যাক্সিমাম। তাহলে আমি যদি প্রশ্ন করি যে পিএইচ এর ধারণা অনুযায়ী 0 থেকে 14 পিএইচ এর স্কেল অনুযায়ী আমার উপরের হাফ আর নিচের হাফ কোনটা কি, অ্যান্সার হলো আমাদের নিচের হাফ সেটা হলো গিয়ে আমাদের অ্যাসিডীয় অঞ্চল, আর উপরের হাফ সেটা হলো গিয়ে আমাদের ক্ষারীয় অঞ্চল। ঠিক একইভাবে আমি যদি ক্ষারের আয়তন অনুযায়ী চিন্তা করি, আমাদের এই বাম দিকের যে সাইডটা আছে সেই বাম দিকের সাইডটা হলো গিয়ে আমাদের অম্লীয় অঞ্চল, এবং ডান দিকের সাইডটা হলো গিয়ে ক্ষারীয় অঞ্চল। তাহলে আমি যদি একটু চিন্তা করি, আমি বুঝবো একদম পারফেক্টলি অ্যাসিডিক এরিয়া কোনটা। অ্যান্সার হলো সেটা এই নিচের দিকে থাকবে এবং সেটা বাম দিকে থাকবে। অর্থাৎ আমার এই যে কোয়াড্রেন্টটা, এই কোয়াড্রেন্টটা হলো কি একদম পারফেক্ট অ্যাসিডের কোয়াড্রেন্ট, এবং ঠিক একই ভাবে একদম পারফেক্ট বেইজের কোয়াড্রেন্ট হলো কি আমাদের এটা। কেন? কারণ তার পিএইচ 7 উপরে এবং এখানে বেইজের ভলিউম কিন্তু বেশি। বাকি দুইটা কোয়াড্রেন্ট আমার লবণ এবং পানির জন্য। এখন
আমরা জানি অবশ্যই যে আমাদের পিএইচ এর মান, একটা অ্যাসিডের পিএইচ এর মান যত কম হয়, যত শূন্যের কাছাকাছি হয়, সে তত শক্তিশালী অ্যাসিড, এবং একটা অ্যাসিডের পিএইচ এর মান 7 যত কাছাকাছি হয় সে তত দুর্বল অ্যাসিড। ঠিক একইভাবে একটা ক্ষারের পিএইচ 7 যত কাছাকাছি সে তত দুর্বল ক্ষার, এবং যত 7 চেয়ে বেশি দূরে বা 14 যত কাছাকাছি সে তত শক্তিশালী ক্ষার। তো আমরা প্রথমে এক স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের প্রশমন বিক্রিয়ায় কি হয় সেটা আমরা একটু বুঝতে চাই। স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস। তো আমার গ্রাফে একটা স্ট্রং অ্যাসিড প্লট করা লাগবে। আমরা বুঝলাম এই এক্সিসটা হলো কি আমাদের অ্যাসিডের এক্সিস। তাহলে আমি স্ট্রং অ্যাসিড এইরকম একটা জায়গায় ধরতে পারি যেটা কিনা শূন্যের কাছাকাছি এবং যেখানে ক্ষারের আয়তন কিন্তু অনেক কম। এটা হলো আমার একটা স্ট্রং অ্যাসিডের পয়েন্ট। ঠিক একইভাবে আমি যদি একটা স্ট্রং বেস বা স্ট্রং ক্ষার খুঁজে বের করতে বলি, এটা হলো গিয়ে আমার স্ট্রং অ্যাসিড এবং এটা হলো গিয়ে আমাদের স্ট্রং বেস। তাহলে তারা যখন বিক্রিয়া করবে, আমি যখন আস্তে ধীরে তাদের পিএইচ এর মানটা অবজার্ভ করব, আমি দেখব আমার পিএইচ এর মান গ্রাফটা এভাবে চেঞ্জ হচ্ছে, এবং মোটামুটি তারা এই অংশটুকু জুড়ে, এই যে স্ট্রেট লাইনটা আমরা দেখতে পাচ্ছি নিচে থেকে উপরে বা উপর থেকে নিচে, এই স্ট্রেট লাইন বরাবর তারা নিরপেক্ষ অবস্থায় থাকে। এবং আমি যদি দেখি যে এখানে পিএইচ কত, এখানে পিএইচ ফর এক্সাম্পল 3 এবং এখানে পিএইচ ফর এক্সাম্পল 10, অর্থাৎ আমার যখন একটা স্ট্রং অ্যাসিড এবং একটা স্ট্রং বেসের বিক্রিয়া হয়, নিরপেক্ষ অবস্থায় তাদের পিএইচ এর মান 3 থেকে 10 এর ভিতরে থাকে। এখন প্রশ্ন হলো, আমি এই টাইট্রেশনের জন্য কোন নির্দেশক ব্যবহার করতে পারবো? অ্যান্সার হলো, এই যে 3 থেকে 10 এর ভিতর আমার যে সকল নির্দেশকের পিএইচ রেঞ্জ থাকে আমি সবগুলো ব্যবহার করতে পারবো। যেমন আমার মিথাইল অরেঞ্জ আমি ব্যবহার করতে পারবো। কেন? কারণ মিথাইল অরেঞ্জের রেঞ্জ হলো 3.1 থেকে 4.4, যেটা কিনা আমার এই 3 থেকে 10 এর ভিতরে আছে। মিথাইল রেড 4.2 থেকে 6.3, সেটাও আমার 3 থেকে 10 এর ভিতরে আছে। ফেনলফথেলিন 8.2 থেকে 9.8, সেটাও আমার 3 থেকে 10 এর ভিতরে আছে। সুতরাং আমি একটা স্ট্রং অ্যাসিড এবং একটা স্ট্রং বেসের জন্য মোটামুটি পৃথিবীর প্রায় যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারবো। এটা ম্যাটার করে না আমি কোন নির্দেশক ব্যবহার করলাম, আমি সব সময় সঠিক ফলাফলটা পাবো একটা স্ট্রং অ্যাসিড এবং একটা স্ট্রং বেসের টাইট্রেশনে নির্দেশক ব্যবহার করলে। এখন আসি আমরা স্ট্রং অ্যাসিড এবং উইক বেসের জন্য। স্ট্রং অ্যাসিড তো আমরা বুঝলাম, স্ট্রং অ্যাসিড এখানে, আর উইক বেস যেটা, সেটা 7 এর কাছাকাছি হবে। এটা হলো গিয়ে আমাদের একটা উইক বেসের জন্য পয়েন্ট। এবং আমরা যদি দেখি যে তাদের টাইট্রেশনটা কিভাবে হয়, এবং আমরা দেখব তাদের টাইট্রেশনটা এইভাবে হচ্ছে, অর্থাৎ তাদের টাইট্রেশনের নিরপেক্ষ অবস্থার রেঞ্জটা যদি আমরা খেয়াল করি, উইক বেস এবং স্ট্রং অ্যাসিডের নিরপেক্ষ অবস্থার রেঞ্জ হলো গিয়ে 3 থেকে 7। সুতরাং আমার যে সকল নির্দেশকের পিএইচ এই 3 থেকে 7 এর ভিতর চেঞ্জ হয় সেগুলো আমি ব্যবহার করতে পারবো। যেমন আমি মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, তাদের রেঞ্জটা 3 থেকে 7 এর ভিতরে আছে। আমি মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের টাইট্রেশনের জন্য ব্যবহার করতে পারি, কিন্তু আমি স্ট্রং অ্যাসিড এবং উইক বেসের টাইট্রেশনের জন্য ফেনলফথেলিন ব্যবহার করতে পারবো না। কেন ফেনলফথেলিন ব্যবহার করতে পারবো না? তার কারণটা হলো, ফেনলফথেলিনের পিএইচ পরিবর্তনের পরিসরটা যদি আমরা দেখি 8.2 থেকে 9.8, যেটা কিন্তু আমার 3 থেকে 7 এর ভিতরে নাই, তার উপরে। সুতরাং আমি একটা স্ট্রং অ্যাসিড এবং উইক বেসের ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড টাইপের নির্দেশক ব্যবহার করতে পারলেও ফেনলফথেলিন টাইপের নির্দেশক কিন্তু ব্যবহার করতে পারবো না। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যে একটা উইক অ্যাসিড আমি ধরলাম, এইখানে হলো গিয়ে আমাদের উইক অ্যাসিড, উইক অ্যাসিডের সাথে আমাদের স্ট্রং বেসের কিভাবে বিক্রিয়াটা হয়, আমরা যদি গ্রাফটা খেয়াল করি এরকম একটা গ্রাফ পাবো, এবং এই 7 থেকে 10 পর্যন্ত তারা নিরপেক্ষ অবস্থায় থাকে। অর্থাৎ আমি সে সকল নির্দেশক ব্যবহার করতে পারবো যাদের পিএইচ পরিবর্তনের পরিসর 7 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ আমি ফেনলফথেলিন ব্যবহার করতে পারবো। কিন্তু আমি উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের টাইট্রেশনে নির্দেশক হিসেবে কিন্তু মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড ব্যবহার করতে পারবো না, কারণ তাদের যে রেঞ্জ সেটা আমার উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের 7 থেকে 10 রেঞ্জের ভিতর পড়ে না। ঠিক একইভাবে আমি যদি এখন চিন্তা করি উইক অ্যাসিড এবং উইক বেস, তো দেখা যায় এদের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থাটা শুধুমাত্র 7 পয়েন্ট দিয়ে যায়, এবং ওই স্পেসিফিক 7 পয়েন্টে কোনো নির্দেশকই কিন্তু পারফেক্টলি কাজ করতে পারে না।
এবং এই জন্য বলা হয় যে একটা দুর্বল অ্যাসিড এবং একটা দুর্বল ক্ষারের টাইট্রেশনে আমরা যেই নির্দেশকই ব্যবহার করি না কেন আমরা কিন্তু সঠিক ফলাফল পাবো না, সঠিক ফলাফল পাওয়া খুব কঠিন সেই ক্ষেত্রে। সুতরাং আমরা দেখলাম আমি আমার ইচ্ছা মতো নির্দেশক ব্যবহার করতে পারবো না, আমার বোঝা লাগবে অ্যাসিডটা কি ধরনের, ক্ষারটা কি ধরনের, তাদের বিক্রিয়ার ফলে নিরপেক্ষ অবস্থায় তাদের পিএইচ এর রেঞ্জটা কিরকম থাকে, এবং সেই পিএইচ এর রেঞ্জের সাথে আমার ইন্ডিকেটরের পিএইচ এর রেঞ্জ যদি ম্যাচ করে তখন আমি বলবো আমি ওই নির্দেশক সঠিকভাবে ব্যবহার করতে পারবো। এবং আমরা দেখলাম একটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের জন্য আমরা যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারি, একটা উইক অ্যাসিড একটা উইক বেজের জন্য কোনো নির্দেশকই কাজ করে না, কিন্তু একটা স্ট্রং অ্যাসিড উইক বেজের জন্য মিথাইল অরেঞ্জ মিথাইল রেড টাইপের এবং উইক অ্যাসিড স্ট্রং বেজের জন্য ফেনলফথেলিন টাইপের নির্দেশক কিন্তু আমাদের কাজ করে। অম্লমিতি এবং ক্ষারমিতির অঙ্কগুলি সহজে করার জন্য আমরা এখন একটা নতুন বুদ্ধি শিখব, এবং সেই বুদ্ধিটা আমরা দেখব যে আমাদের তুল্য সংখ্যা কনসেপ্টটা আমাদের লাগছে। তো তুল্য সংখ্যা কি জিনিস? তুল্য সংখ্যা বেসিক ডেফিনেশন হলো কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা মোট যতগুলি ইলেকট্রন ছেড়ে দেয় বা যতগুলি ইলেকট্রন গ্রহণ করে সেই সংখ্যাকে আমরা বলি তার তুল্য সংখ্যা। বাট আমরা কিভাবে একটা জিনিসকে দেখিয়ে বুঝতে পারবো তার তুল্য সংখ্যা কত? তো অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা আমরা একভাবে বের করব, ক্ষারের জন্য অন্যভাবে, একটা জারক পদার্থের জন্য একভাবে, বিজারক পদার্থের জন্য অন্যভাবে, ধাতুর জন্য একভাবে, অধাতুর জন্য আরেকভাবে, মানে ডিফারেন্ট, প্রতিটার জন্য আলাদা আলাদা ভাবে আমরা তুল্য সংখ্যা বের করব। আমরা এখানে যেহেতু অ্যাসিড আর বেস নিয়ে আমাদের আলোচনা, তাই অ্যাসিড আর বেসের তুল্য সংখ্যা নিয়ে আলোচনা করছি। যে একটা অ্যাসিডের তুল্য সংখ্যা হলো গিয়ে সাধারণত তার হাইড্রোজেন সংখ্যা, একটা ক্ষারের তুল্য সংখ্যা হলো গিয়ে তার OH সংখ্যা। যেমন আমরা এখানে কিছু অ্যাসিড দেখতে পাচ্ছি, HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। HCl এ হাইড্রোজেন একটা, সুতরাং তার তুল্য সংখ্যা 1। সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন 2টা, তার তুল্য সংখ্যা 2। নাইট্রিক অ্যাসিডে হাইড্রোজেন 1টা, তার তুল্য সংখ্যা 1। ফসফরিক অ্যাসিডে হাইড্রোজেন 3টা, তার তুল্য সংখ্যা 3। হাইড্রোজেন সংখ্যাই তুল্য সংখ্যা। আর বেজের জন্য OH সংখ্যাই হবে আমাদের তুল্য সংখ্যা। বেজে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডে আমাদের OH একটা, সুতরাং তার তুল্য সংখ্যা 1। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে OH 2টা, সুতরাং তার তুল্য সংখ্যা 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে OH 3টা, সুতরাং তার তুল্য সংখ্যা 3। তারপরেও আমাদের কিছু ব্যতিক্রম থেকে যায়। আমরা যদি এখন ব্যতিক্রমগুলো খেয়াল করি, যেমন অ্যাসিডের জন্য আমরা লিখতে পারি H3PO3 বা H3PO2। এসব ক্ষেত্রে আমাদের তুল্য সংখ্যা কিন্তু দুটোরই 3 হওয়া উচিত। আমরা যেই সূত্র পড়ে আসলাম যে যতগুলি হাইড্রোজেন তুল্য সংখ্যা তত, সেই সূত্র অনুযায়ী দুইজনেরই তুল্য সংখ্যা 3 হওয়া উচিত। কিন্তু দেখা যায় H3PO3 তার তুল্য সংখ্যা 2 এবং H3PO2 তার তুল্য সংখ্যা হলো গিয়ে 1। কেন ব্যতিক্রম সেটা তাদের গাঠনিক সংকেত দেখলে আমরা খুব সহজে বুঝতে পারি। H3PO3 তার গাঠনিক সংকেতটা হলো ফসফরাস, তার অক্সিজেন একটা O একটা H, একটা O একটা H, ফসফরাসের হাত 4টা এবং আরেকটা সিঙ্গেল হাতে হলো গিয়ে হাইড্রোজেন। এটা হলো কি আমাদের H3PO3 ফসফরাস অ্যাসিডের গাঠনিক সংকেত। এই গাঠনিক সংকেতে আমরা দেখতে পাচ্ছি আমাদের OH মূলক হলো গিয়ে 2টা। যেহেতু OH মূলক 2টা, তাই আমরা বলছি যে আমাদের তুল্য সংখ্যা 2। এটা অক্সি অ্যাসিডের জন্য আমরা OH মূলকের সংখ্যা কাউন্ট করি। এবং ঠিক একই ভাবে H3PO2 তার ক্ষেত্রে যদি আমরা গাঠনিক সংকেতটা দেখি, আমরা দেখব যে এখানে OH মূলক একটা, ডাবল বন্ডেড O আর দুটো হাইড্রোজেন সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত। H3PO2 ফসফিনিক অ্যাসিড বা ফসফোনিক অ্যাসিড আমরা যেটাই বলি না কেন, তার জন্য আমাদের তুল্য সংখ্যা 1, কারণ এখানে OH মূলক একটা। অ্যাসিডের ব্যতিক্রম এই কারণে হয়। অক্সি অ্যাসিডের ক্ষেত্রে OH এর সংখ্যাটাকে হাইড্রোজেনের সংখ্যা কাউন্ট না করে আমরা OH এর সংখ্যাটাকে বলি গিয়ে অক্সি অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা। আর ক্ষারের জন্য যে ব্যতিক্রমটা আমি দেখাতে চাচ্ছি সেটা হলো, আমি যদি লিখি সোডিয়াম কার্বনেট Na2CO3, আমাদের সূত্র কি? যতগুলি OH তার তুল্য সংখ্যা তত। এখানে কিন্তু কোনো OH নেই, Na2CO3 সোডিয়াম কার্বনেট, OH নেই, কিন্তু সোডিয়াম কার্বনেট ক্ষার হিসেবে কাজ করে, তাহলে তার তুল্য সংখ্যা কত? সেই ক্ষেত্রে আমি চিন্তা করব যেসব জায়গায় আমার OH নেই সেই সব ক্ষেত্রে আমি চিন্তা করব আমার এখানে কয়টা OH থাকতে পারে। আমাদের এখানে সোডিয়াম আছে 2টা, তার মানে 2টা সোডিয়ামের সাথে আমার OH থাকতে পারে গিয়ে 2টা, কারণ সোডিয়ামের যোজনী 1। একটা সোডিয়ামের সাথে একটা OH, 2টা সোডিয়ামের সাথে 2টা OH, তার মানে সোডিয়াম কার্বনেটে আমার 2টা OH ছিল,
এবং কার্বনেট ওই দুইটা OH কে প্রতিস্থাপন করে ফেলেছে, অর্থাৎ সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা আমি ধরবো 2। আমি যদি বলি ক্যালসিয়াম অক্সাইড এর তুল্য সংখ্যা কত যখন সে ক্ষার হিসেবে কাজ করে, ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের যোজনী 2, ক্যালসিয়ামের যোজনী যেহেতু 2, সে দুইটা OH এর সাথে বন্ধন গঠন করে, অর্থাৎ এখানে আমার দুইটা OH ছিল যারা কিনা একটা অক্সিজেন দিয়ে প্রতিস্থাপিত হলো, সুতরাং এখানে ক্যালসিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা দ্যাট ইজ ইকুয়ালস টু 2। আমি যদি প্রশ্ন করি Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা কত যখন সে একটা ক্ষার হিসেবে কাজ করে, এখানে কোনো OH নেই, তাই আমার চিন্তা করা লাগবে কয়টা OH থাকতে পারে। অ্যালুমিনিয়াম তার যোজনী 3, অ্যালুমিনিয়াম একটার সাথে আমাদের OH থাকতে পারে 3টা, আমার এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা, 2টা, তার মানে 2টা অ্যালুমিনিয়ামের সাথে আমার 6টা OH থাকতে পারবে, অর্থাৎ 6টা OH আমার 3টা অক্সিজেন দ্বারা প্রতিস্থাপিত হলো, তাই অ্যালুমিনিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা হলো গিয়ে 6। অর্থাৎ সাধারণত অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা হলো গিয়ে তার হাইড্রোজেন সংখ্যা, ক্ষারের জন্য তুল্য সংখ্যা হলো গিয়ে তার OH সংখ্যা। ক্ষারের জন্য অনেক সময়ই আমরা OH খুঁজে পাই না সংকেতে, তখন আমরা চিন্তা করি যে কয়টা OH ছিল বা কয়টা OH থাকতে পারে, সেই সংখ্যাটাকে আমরা বলি গিয়ে ক্ষারের তুল্য সংখ্যা। এবং এই তুল্য সংখ্যা দিয়ে একটু পরেই আমরা অম্লবিধি ক্ষারমিতির যে অঙ্কগুলি সাধারণত অনেক বড় বড় হয়, সেই অঙ্কগুলি সংক্ষেপে করার একটা ছোট এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি আমরা দেখতে পাবো। আমরা তুল্য সংখ্যা বের করতে শিখলাম অ্যাসিড এবং ক্ষারের জন্য। এখন আমরা তুল্য ভর কি সেটা বুঝতে পারবো। তুল্য ভরের ডেফিনেশন হলো, তুল্য ভর একটা রেশিও, একটা অনুপাত, যেটা কিনা হলো আণবিক ভর এবং তুল্য সংখ্যার অনুপাত। অর্থাৎ আমি যদি কোনো একটা অ্যাসিড বা ক্ষারের আণবিক ভর জানি, তার তুল্য সংখ্যা আমি জানতে পারবো এবং তাদের অনুপাত থেকে আমি বের করতে পারবো তার তুল্য ভর। এবং এই তুল্য ভরটা ব্যবহৃত হয় নরমালিটি যখন আমরা পরিমাপ করি, সেই নরমালিটি ব্যবহার করার সময় আমরা তুল্য ভর ব্যবহার করি। আমরা একটু খেয়াল করে দেখি, যখন আমরা নরমালিটির ডেফিনেশন বা সংজ্ঞা পড়লাম, তখন কিন্তু আমরা বলে আসলাম যে স্থির তাপমাত্রায় 1000 মিলিলিটারে যদি 1 গ্রাম তুল্য ভর থাকে, সেই তুল্য ভরটাই এই তুল্য ভর। তো এখন আমরা एग्जांपल দেওয়ার জন্য বলতে পারি যে সালফিউরিক অ্যাসিড তার তুল্য ভর কত। সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট মাস বা তুল্য ভর এটা হবে গিয়ে EM লিখলাম, ইকুইভ্যালেন্ট মাস, সমান হলো গিয়ে তার আণবিক ভর যেটা কিনা হলো 98 ডিভাইডেড বাই তার তুল্য সংখ্যা। সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, তার তুল্য সংখ্যা হলো তার হাইড্রোজেন সংখ্যা 2, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর হলো গিয়ে 49। আমরা যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইড তার তুল্য ভর কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর দ্যাট ইজ ইকুয়ালস টু 40 ডিভাইডেড বাই সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা দ্যাট ইজ ইকুয়ালস টু 1, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভরও 40। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের তুল্য সংখ্যা 1 হয় তখন আণবিক ভর আর তুল্য ভর সমান, যদি তুল্য সংখ্যা 1 হয়। অর্থাৎ তুল্য সংখ্যা যাদের 1 তাদের আণবিক ভর আর তুল্য ভর একই জিনিস, কিন্তু তুল্য ভর আণবিক ভরের চেয়ে ভিন্ন কিছু হবে যখন আমার তুল্য সংখ্যা 1 হবে না। এই জিনিসটা জেনে আমরা এখন নরমালিটি আর মোলারিটির মাঝখানে সম্পর্ক বের করতে পারি। কেন? কারণ মোলারিটি আমরা চিন্তা করি আণবিক ভর থেকে বা মোল সংখ্যা থেকে, আর নরমালিটি আমরা চিন্তা করি তুল্য ভর থেকে। নরমালিটি আর মোলারিটির মাঝখানে যেই সম্পর্কটা বিদ্যমান সেটা হলো N is equals to ME। এখানে কোনটা কি? N দিয়ে আমরা বুঝাই নরমালিটিতে ঘনমাত্রা, কত নরমাল দ্রবণ সেই জিনিসটা আমরা বুঝাই। M দিয়ে আমরা বুঝাই মোলারিটিতে ঘনমাত্রা, আর E দিয়ে বুঝাই তুল্য সংখ্যা। তো আমরা এখন কনভার্সন করতে পারবো কিরকম? আমাদেরকে বলে দিল যে 2 মোলার সালফিউরিক অ্যাসিড কত নরমাল সালফিউরিক অ্যাসিড, এটা আমি কিভাবে করব? আমাদের 2 মোলার সালফিউরিক অ্যাসিড বলে দিচ্ছে, অর্থাৎ তার M এর মান আমি জানি, M is equals to 2, এবং সালফিউরিক অ্যাসিডের জন্য তার তুল্য সংখ্যা 2, তার মানে আমাদের N এর মান এখানে আসবে 2 into 2, অর্থাৎ আমরা পাবো গিয়ে 4 নরমাল। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্সটা এটা ছিল N সমান 2 into 2, সেখান থেকে আমরা নরমালিটি পেলাম 4, তাই বললাম 4 নরমাল। যদি আমাদের উল্টাটা বলে, ফর এক্সাম্পল আমাদের বললো 3 নরমাল অ্যালুমিনিয়াম ক্লোরাইড কত মোলার
অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অর্থাৎ আমার নরমালিটি দেওয়া আছে, অর্থাৎ এখন আমি m এর মান জানি, আমার m এর মান বের করা লাগবে, আর e এর মান হলো গিয়ে 3। তাহলে আমার এখানে m এর ভ্যালু আসবে 3/3। এভাবে আমরা নরমালিটি থেকে মোলারিটিতে, মোলারিটি থেকে নরমালিটিতে কনভার্ট করতে পারবো। বাট আমাদের এটা মনে রাখা লাগবে, আমাদের বেসিক যে ফর্মুলা এই কনভার্সনের জন্য সেটা হলো n m। আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা এখন আলোচনা করব, সেটা হলো গিয়ে মোল সংখ্যা। মোল সংখ্যাকে আমরা অনেক ভাবে ডিফাইন করতে পারি। n দিয়ে মোল সংখ্যাকে আমরা প্রকাশ করি। আমরা মোল সংখ্যা বের করার 4টা সূত্র দেখলাম, আরো সূত্র আমরা হয়তো ডিফাইন করতে পারবো। বাট বেসিক্যালি এই 4টা সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে হয়তো আমরা অঙ্ক করে আসতে পারবো। কিভাবে এই 4টা সূত্র কখন আমি প্রয়োগ করব, সূত্র জানলেই তো হবে না, তার প্রয়োগটা আমার জানা লাগবে, যে কোন ক্ষেত্রে আমি এই 4টা সূত্র ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে প্রয়োগ করতে পারবো সেটা সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা লাগবে। সেজন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে দেখি যে n w/m আমাদের যে ফর্মুলাটা, এই w/m ফর্মুলা আমি কখন ব্যবহার করব, যখন আমার কোনো একটা গ্যাস বা কোনো একটা জিনিসের ভর দেওয়া থাকবে এবং সেই ভরটা হলো গিয়ে আমার w, যেখানে m হলো গিয়ে আণবিক ভর, তখন আমরা w/m ফর্মুলা ব্যবহার করব যখন আমার ভর দেওয়া থাকবে। যখন আমার বলা থাকবে যে আমি STP তে আছি এবং আমার আয়তন দিয়ে দেওয়া আছে, সেইখান থেকে যদি আমাকে মোল সংখ্যা বের করতে বলে তাহলে আমরা v লিটার ডিভাইডেড বাই 22.4 ব্যবহার করব। অর্থাৎ আয়তনটা আমার লিটারে দেওয়া থাকবে, তাকে আমি 22.4 দিয়ে ভাগ করলে সেখান থেকে আমি মোল সংখ্যা পাবো। আমি যদি STP তে না থেকে অন্য কোনো তাপমাত্রা এবং চাপে থাকি তখন কিন্তু আমার এখানে 22.4 দিয়ে ভাগ দিলে আমি প্রকৃত মোল সংখ্যা পাবো না। অর্থাৎ আমি যদি SATP তে চিন্তা করি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট বা স্ট্যান্ডার্ড অ্যাবসলিউট টেম্পারেচার এন্ড প্রেসার, সেখানে কিন্তু আমার 22.4 দিয়ে ভাগ না দিয়ে আমি ভাগ দিব 24.789 দিয়ে। অর্থাৎ ওই তাপমাত্রায় এবং চাপে আমার মোলার আয়তন যেটা, সেটা দিয়ে আমার ভাগ দেওয়া লাগবে। এই জন্য এই সূত্রটার লিমিটেশন হলো গিয়ে STP তে আমার জিনিসটা থাকা লাগবে। আরেকটা ফর্মুলা যেটা, এবং আমরা নরমালি যেটা খুবই বেশি ব্যবহার করি, সেটা হলো গিয়ে মোল সংখ্যা সমান আয়তন লিটারে ইনটু ঘনমাত্রা মোলারিটিতে। লিটার এবং মোলারিটি গুণ করলে আমরা মোল সংখ্যা পাই। এবং এই ফর্মুলাটা কখন দিবে, এই ফর্মুলা দিয়ে আমরা করব যখন আমার একটা দ্রবণ নিয়ে কথাবার্তা বলবে, তখন আমরা মোল সংখ্যা আয়তন এবং ঘনমাত্রার গুণফল থেকে বের করব। আর আরেকটা যেটা মোল সংখ্যা হলো x বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, যখন আমার অণু বা পরমাণুর সংখ্যা বলা থাকবে এবং সেখান থেকে আমার মোল সংখ্যা বের করতে বলবে, তখন আমি মোল সংখ্যা সমান x বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো দিয়ে অঙ্কটা করব, যেখানে x হলো আমার অণু বা পরমাণুর সংখ্যা আর নাম্বার অফ অ্যাভোগাড্রো হলো গিয়ে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 10⁻23। এখন আমরা একটা সিম্পল ম্যাথ এই সূত্রটা দিয়ে করতে পারি। কিরকম, যে এটা সম্ভবত বুয়েট ভর্তি পরীক্ষা 2009 সালের একটা প্রশ্ন ছিল, যে আমাদের একটা ঘনক আকৃতির পাত্রের কথা বলছে, একটা আয়তাকার ঘনবস্তু পাত্র যার দৈর্ঘ্য হলো গিয়ে 10 মিটার, প্রস্থ 5 মিটার আর উচ্চতা হলো গিয়ে ফর এক্সাম্পল 2 মিটার। একটা পাত্র, পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাকে দিয়ে দিচ্ছে, বলছে পাত্রের ভিতর STP তে যে কোনো গ্যাস এবং সেই গ্যাসের ভর বলে দিচ্ছে, ভর হলো গিয়ে 2 কেজি। প্রশ্ন করছে যে এই গ্যাসটা আছে তার আণবিক ভর কত। এটা সম্ভবত বুয়েট ভর্তি পরীক্ষা 2009 এর একটা প্রশ্ন, একটু কারেকশন থাকতে পারে, হয়তো ডাটাগুলো চেঞ্জ করা থাকতে পারে, বাট মেইন থিম এটাই ছিল যে একটা পাত্র গ্যাস আধার, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাকে দিয়ে দিল, বলল ওই পাত্রের ভিতর STP তে আমার যে কোনো একটা গ্যাস আছে এবং ওই গ্যাসের ভর 2 কেজি, শুধুমাত্র গ্যাসের ভর 2 কেজি, এবং বলল আণবিক ভর কত আমাকে বের করা লাগবে। তা আমি প্রথমে চিন্তা করি যে আমার পাত্রের আয়তন কত। পাত্রের আয়তন আমরা যদি বের করি, যে সেটা হলো গিয়ে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সেখান থেকে আমরা পাত্রের আয়তন পাবো 100 মিটার কিউব, এবং এটাকে যদি আমি লিটারে কনভার্ট করি সেখান থেকে আমি পাবো 100 ইনটু 1000 লিটার, অর্থাৎ 1 লক্ষ লিটার হলো গিয়ে আমার পাত্রের আয়তন। যেহেতু পাত্রের আয়তন 1 লক্ষ লিটার, সুতরাং আমি বলতে পারি
গ্যাসের আয়তন এসটিপি তে হলো গিয়ে 1 লক্ষ লিটার, কারণ গ্যাসটা এসটিপি তে আছে, অর্থাৎ এটা হলো গিয়ে আমাদের গ্যাসের আয়তন। আমি গ্যাসের আয়তন জানি, গ্যাসের ভর জানি, সেখান থেকে আমার আণবিক ভর বের করা লাগবে, এবং এই জিনিসটা আমরা এই মোল সংখ্যার কনসেপ্ট দিয়ে খুবই সহজে বের করতে পারি। কিভাবে? আমি গ্যাসের আয়তন জানি 1 লক্ষ লিটার, এখান থেকে কিন্তু আমি গ্যাসের মোল সংখ্যা বের করতে পারি। কিরকম? 1 লক্ষ লিটার ডিভাইডেড বাই 22.4, এটা হলো গিয়ে আমার গ্যাসের মোল সংখ্যা। এবং ঠিক একই ভাবে আমি বলতে পারি 2 কেজি মানে হলো গিয়ে 2000 গ্রাম ডিভাইডেড বাই আণবিক ভর m, এটাও আমার গ্যাসের মোল সংখ্যা। এখন এই দুইটা মোল সংখ্যাকে আমি সমান ধরতে পারি, কারণ এই দুইটাই কিন্তু আমার একটা পাত্র, যেটা প্রশ্নে বলে দিছে, ওই পাত্রের ভিতরের গ্যাসের মোল সংখ্যা। দুইটা দুই রকম কেন? কারণ একটা আয়তন থেকে মোল সংখ্যা বের হয়েছে, আর একটা ভর থেকে মোল সংখ্যা বের হয়েছে। এখন আমি কিন্তু এখান থেকে খুব সহজেই m এর মানটা ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ আমি যদি এখন ক্যালকুলেট করি, আমি দেখব যে আমার এখানে আসছে m is equals to 44.8 divided by 100, 0.448, এটা হলো কি আমাদের আণবিক ভর গ্যাসটা। আমরা তুল্য দ্রবণের কনসেপ্টটা এখন একটু খেয়াল করব। আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। একটা হলো গিয়ে 2 লিটার 0.5 মোলার, আরেকটা হলো গিয়ে 1 লিটার 1 মোলার। তো আমরা বললাম এই দুইটা দ্রবণ তুল্য দ্রবণ, এবং তাদেরকে আমরা ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে লিখলাম। এখন এই দুইটা দ্রবণ দেখে আমার কিন্তু বোঝা উচিত যে এরা কখনোই সমান দ্রবণ না। এদেরকে আমি সমান সমান দ্রবণ বলতে পারবো না, কারণ সাইজ ম্যাটার করে। এটা হলো 2 লিটার, এটা 1 লিটার, অবশ্যই তারা সমান দ্রবণ না। বাট কেন আমি এদেরকে তুল্য দ্রবণ বলছি? এদেরকে তুল্য দ্রবণ বলার কারণ হলো এদের মোল সংখ্যা সমান। আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের এই দ্রবণটার মোল সংখ্যা m is equals to, যেহেতু দ্রবণ আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে, v into s, সুতরাং আমাদের দ্রবণটার মোল সংখ্যা আসবে 2 into 0.5, আমাদের মোল সংখ্যা আসতেছে 1। আর আমি যদি এ পাশের দ্রবণটার মোল সংখ্যা বের করি একই সূত্র দিয়ে, v into s, 1 into 1, অর্থাৎ আমাদের মোল সংখ্যা আসতেছে 1। দুইটা দ্রবণের মোল সংখ্যা যদি সমান হয় তখন তাদেরকে আমরা বলি গিয়ে তুল্য দ্রবণ, এবং আমরা বলি তারা ইকুইভ্যালেন্ট। এটা যতটুকু কাজ করবে এটাও আমার ততটুকু কাজ করবে, এটা যতটুকু বিক্রিয়া করবে এটাও আমার ততটুকু বিক্রিয়া করতে পারে। এখন আমাদের প্রশ্নে যেটা বলে, ফর এক্সাম্পল আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড বললো যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 5 লিটার 0.1 মোলার একটা পাত্রের ভিতর, এবং আমার HCl আছে 10 লিটার 0.4 মোলার। প্রশ্ন করলো যখন আমি এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর এই HCl মিশাবো, আমি যে মিশ্রণটা পাবো সেই মিশ্রণটা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, এবং সেই মিশ্রণটার ঘনমাত্রা কত হবে। তো আমরা চিন্তা করি যে এটা কিন্তু দেখে বলা একটু কঠিন, কারণ দুইটার ঘনমাত্রা ভিন্ন। আমরা দুইটার ঘনমাত্রা যদি সেম করে ফেলতে পারি তখন আমরা কনসিডার করতে পারবো যে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি আছে। তো তখন আমি এভাবে চিন্তা করব যে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা 5 লিটার 0.1 মোলার, তার তুল্য দ্রবণ কি হবে? 5 আর 0.1 এই দুটো যদি আমি গুণ করি, এখান থেকে আমরা কি পাই? 5 আর 0.1 গুণ করলে আমরা পাই 0.5। আমি লিখতে পারি 0.5 লিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এই দুইটা দ্রবণ ইকুইভ্যালেন্ট। কেন? কারণ তাদের মোল সংখ্যা সমান, সোডিয়াম হাইড্রোক্সাইডের এই দুইটা দ্রবণের। আর নিচেরটাকে যদি আমি একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য দ্রবণ আকারে লিখতে চাই, 10 আর 0.4 এই দুটো গুণ করলে আমরা পাই 4 লিটার 1 মোলার। অর্থাৎ এখানে মোল সংখ্যা 4, এখানেও মোল সংখ্যা 4, সুতরাং এই দুইটাও আমাদের তুল্য দ্রবণ। অর্থাৎ আমি একটা জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিড নিচ্ছি 4 লিটার 1 মোলার, আরেকটা জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি 0.5 লিটার 1 মোলার। যেহেতু ঘনমাত্রা সমান, তাই আমি বলতে পারতেছি যে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 4 লিটার, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 0.5 লিটার। তারা বিক্রিয়া করে প্রশমিত হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কম। তো বাকি থাকবে কি? আমাদের বাকি থাকবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড বাকি থাকবে 3.5 লিটার
1 মোলার। যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড বাকি থাকছে তাই আমার দ্রবণটা হলো গিয়ে অ্যাসিডিক। এতটুকু আমরা খেয়াল করি আরেকবার, যে আমাদের একটা অ্যাসিড দেওয়া ছিল, একটা ক্ষার দেওয়া ছিল, তুল্য দ্রবণ ব্যবহার করে আমি দুটাকেই 1 মোলার কনসেন্ট্রেশনে নিয়ে গেলাম এবং সেই 1 মোলার কনসেন্ট্রেশনে যাওয়ার পর আমি দেখলাম আমার অ্যাসিড আছে বেশি, ক্ষার আছে কম। সুতরাং ক্ষার বিক্রিয়া করতে করতে শেষ হয়ে যাবে। 0.5 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড 0.5 লিটার HCl এর সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ আমার বাকি থাকবে 3.5 লিটার HCl। যেহেতু HCl বাকি থাকছে তাই আমার দ্রবণটা হলো গিয়ে অ্যাসিডিক। এখন আমার পরবর্তী প্রশ্ন, যে আমার এই যে দ্রবণটা আমি পাচ্ছি অম্লীয় দ্রবণ, এই অম্লীয় দ্রবণের ঘনমাত্রা কত? এবং এটা আমরা বের করব এভাবে, জাস্ট যদি আমরা বুঝতে চাই, আমি প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছিলাম 5 লিটার, সাপোজ এখানে লেখা আছে 5। একটা পরিমাপক যন্ত্র নিলাম, আমি ভলিওমেট্রিক ফ্লাক্স নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড 5 লিটার যোগ করছি। এরপরে আমি এর ভিতর HCl যোগ করছি আরো 10 লিটার, তার মানে আমার টোটাল আয়তন এখন কিন্তু 15। এই 5 লিটার ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড আর এই 10 লিটার হলো গিয়ে আমার HCl। তো আমার অ্যাকচুয়াল আয়তন কতটুকু? অ্যাকচুয়াল ভলিউম হলো গিয়ে 15 লিটার। এই 5 আর 10 যোগ করলে আমি জানতে চাই আমার অ্যাকচুয়াল ঘনমাত্রা কত, এটা আমি বের করতে চাই। বাট আমি দেখলাম যে আমার যেই কার্যকরী HCl মানে কার্যকরী অবস্থা, ক্ষার তো শেষ, বাকি আছে কি মিশানোর পর, বাকি আছে গিয়ে HCl, তার আয়তন 3.5 লিটার, তার ঘনমাত্রা 1 মোলার। অর্থাৎ আমি এখন এইভাবে বলবো, মোল সংখ্যা মিশানোর আগে এবং মিশানোর পরে সেম থাকবে। ঠিক একইভাবে অ্যাকচুয়ালি মোল সংখ্যা যত হবে এখানেও মোল সংখ্যা তত হবে, অর্থাৎ N1 = N2 হবে। N1 এর জায়গায় আমরা লিখতে পারি V1S1, N2 এর জায়গায় আমরা লিখতে পারি V2S2। ফর এক্সাম্পল N1 বলতে আমি এই জিনিসগুলিকে বুঝালাম যে অ্যাকচুয়ালি জিনিসগুলি কি, অ্যাকচুয়ালি তার আয়তন হলো 15, অ্যাকচুয়ালি তার ঘনমাত্রা আমি বের করতে চাই। আর 2 কি? 2 হলো মিশানোর পর পরিবর্তিত মোল সংখ্যা। মিশানোর পর আমরা আয়তন পাচ্ছি 3.5, ঘনমাত্রা পাচ্ছি 1, তার মানে V2 হলো গিয়ে 3.5 আর ঘনমাত্রা এটা V2, এটা হলো S2, ঘনমাত্রা 1। সুতরাং আমার পরিবর্তিত ঘনমাত্রা যদিও 1, বাট অ্যাকচুয়ালি মিশ্রণের ঘনমাত্রা হবে 3.5/15 মোলার, এবং এটাই হলো গিয়ে আমাদের অ্যানসার। আমাদের পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে আমরা দেখব আমাদের ভেজাল সংক্রান্ত কিছু অঙ্ক আছে। ভেজাল সংক্রান্ত অঙ্কগুলি আমাদের অনেক সময় ভেজাল হয় এবং সেটা মূলত দুটো কারণে হয়, কারণ অঙ্কগুলি আমাদের দুভাবে বলা থাকে। আমরা এখানে দুটো লাইন দেখতে পাচ্ছি, সাপোজ দুটো কোশ্চেনের, জাস্ট প্রথম লাইনটুকু আমি কেটে সামনে তুলে ধরলাম যে একটা অঙ্ক হলো 10 গ্রাম ভেজালযুক্ত সোডিয়াম ক্লোরাইড ... অনেক কিছু করছি। আর 2 নম্বর প্রশ্নটা হলো ভেজালযুক্ত 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ... আমি বলতে চাচ্ছি এই দুইটা লাইন একই জিনিস মিন করে না। 10 গ্রাম ভেজালযুক্ত সোডিয়াম ক্লোরাইড এবং ভেজালযুক্ত 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড কমপ্লিটলি আলাদা দুইটা জিনিস, এবং এগুলি দিয়ে যদি আমি অঙ্ক করি, একটা দিয়ে আরেকটা করলে আমার অঙ্কটা কিন্তু ভুল হবে। আমার বোঝা লাগবে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছে। যেমন 10 গ্রাম ভেজালযুক্ত সোডিয়াম ক্লোরাইড, এই জিনিসটা আমি সংক্ষেপে বোঝার জন্য বা ভালো মতো বোঝার জন্য ভেজালের পরে আমরা এটা কমা দিই। ভেজালের পরে কমা দিয়ে যদি আমরা পড়ি, আমরা বুঝতে পারতেছি 10 গ্রাম ভেজালযুক্ত সোডিয়াম ক্লোরাইড, মানে হলো যে আমাদের ভেজাল আছে 10 গ্রাম এবং জিনিসটা হলো সোডিয়াম ক্লোরাইড। তার মানে আমি যদি এখন ছবি আঁকি, আমার এই পুরাটা হলো গিয়ে সোডিয়াম ক্লোরাইড। পুরাটা কতটুকু আমি জানি না, বাট আমি জানি আমার এই সোডিয়াম ক্লোরাইডের ভিতর ভেজাল আছে 10 গ্রাম। ঠিক একইভাবে আমি যদি নিচের লাইনটা পড়ি, এবং নিচের লাইনটা পড়ার জন্য আমি ভেজালের পরে কমা দিয়ে নিলাম, আমি এখন পড়তেছি ভেজালযুক্ত 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, মানে হলো আমার ভেজাল আছে এটা আমি শিওর, বাট কতটুকু ভেজাল আছে এটা কিন্তু বলা নাই। বলা আছে ভেজালযুক্ত, জিনিসটা কি ভেজালযুক্ত, সেটা হলো গিয়ে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ আমার এখন টোটাল সোডিয়াম ক্লোরাইডই হলো গিয়ে 10 গ্রাম, তাতে কিছু ভেজাল আছে এটা আমি জানি, কিন্তু ভেজালের পরিমাণ আমি জানি না। অর্থাৎ আমরা যদি দেখি আমাদের দুইটা কথা খুবই কাছাকাছি, বাট দুইটা কথার আউটপুট কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা যখন বলি 10 গ্রাম ভেজালযুক্ত সোডিয়াম ক্লোরাইড, তার মানে হলো আমাদের ভেজাল 10 গ্রাম, টোটাল সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ আমার জানা নেই, বাট আমি যখন বলি যে ভেজালযুক্ত
10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, তখন আমি জানি যে জিনিসটা ভেজাল যুক্ত, বাট ভেজাল কতটুকু আছে আমার জানা নেই। আমার টোটাল জিনিসটা হলো গিয়ে 10 গ্রাম। আমরা আমাদের ভেজাল যুক্ত একটা অঙ্ক দেখতে পাচ্ছি, যে অঙ্কটায় থিওরিটা আমরা একটু পড়ি, যে ভেজাল যুক্ত 1.881 গ্রাম ভরের সোডিয়াম কার্বনেট নমুনাকে পানিতে দ্রবীভূত করে 250 সেন্টিমিটার কিউব করা হলো। মানে কি, যে আমাদের একটা সোডিয়াম কার্বনেটের আকরিক আছে, ভেজাল যুক্ত কমা দিয়ে 1.881 গ্রাম, তার মানে হলো টোটাল সোডিয়াম কার্বনেটের পরিমাণ হলো গিয়ে 1.881 গ্রাম, এবং তাতে কিছু পরিমাণ ভেজাল আছে, বাট কতটুকু ভেজাল আছে সেটা কিন্তু আমি জানি না, সেটা আমরা অঙ্ক করে বের করব। এই পুরা আকরিকটাকেই আমি 250 সেন্টিমিটার কিউব পানিতে চুবা একটা দ্রবণ বানাইছি, সোডিয়াম কার্বনেটের 250 সেন্টিমিটার কিউব দ্রবণ। এই দ্রবণের 25 সেন্টিমিটার কিউবকে, মানে এই 250 সেন্টিমিটার কিউব থেকে আমরা আলাদা করে নিলাম ছোট করে 25 সেন্টিমিটার কিউব। যেই 25 সেন্টিমিটার কিউবের সাথে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দিলাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো গিয়ে 24.05 সেন্টিমিটার কিউব 1/10 মোলার। m/10 মানে হলো 1/10 মোলার বা 0.1 মোলার। আমাদের বের করতে বলছে ভেজালের শতকরা হার কত। তো আমরা একটু দেখি এই ছবিটা যেটা আঁকলাম আমরা, সেই ছবিটা এঁকে নিলে ব্যাপারটা খুব সহজে বোঝা যায়। আমরা এখানে দেখতেছি সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তারা কমপ্লিটলি বিক্রিয়া করে প্রশমিত হচ্ছে। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রা আমি জানি, সুতরাং এই সোডিয়াম কার্বনেটের আয়তন যখন আমি জানি, সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা S আমি বের করতে পারবো। অর্থাৎ আমরা যেটা করতেছি, যে আমরা সবার আগে আমরা ধরতেছি সোডিয়াম কার্বনেট যেটা কিনা 25 সেন্টিমিটার কিউব, তার সাথে HCl এর বিক্রিয়া, এবং আমার টার্গেট হলো এই বিক্রিয়া থেকে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা বের করা। তো আমরা দেখি সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2 ইনটু তার মোল সংখ্যা হলো তার আয়তন 25 সেন্টিমিটার কিউবকে আমরা যদি লিটারে নেই 25 × 10⁻³ আর তার ঘনমাত্রা হলো গিয়ে S ইজ ইকুয়ালস টু হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 1 ইনটু মোল সংখ্যা হলো গিয়ে 24.05 ইনটু 10⁻³ এটা হলো গিয়ে তার আয়তন, আর ঘনমাত্রা হলো গিয়ে 0.1। তো আমরা এখান থেকে S এর মান বের করতে পারি, এবং আমাদের S এর মান আসে 0.0481 মোলার, এবং এই 0.0481 মোলার এটা হলো গিয়ে আমাদের সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা। এই ছোট দ্রবণের ঘনমাত্রা যদি 0.0481 হয়, আমাদের এই বড় দ্রবণটার ঘনমাত্রাও হবে 0.0481 মোলার। কারণ আমি যখন একটা বালতি থেকে পানি তুলে নেই, বালতির পানি আর আমার মগের পানি দুইটাও কিন্তু একই পানি, দুইটার কনসেন্ট্রেশন একই। এখানে ওই কাহিনীটা হয়েছে, একটা বড় আধার ছিল, সেখান থেকে আমরা একটা ছোট পাত্রে দ্রবণ তুলে নিলাম। ছোট পাত্রের দ্রবণের ঘনমাত্রা যদি আমি জানি, আমি বলতে পারবো আমি বড় পাত্রের দ্রবণের ঘনমাত্রাও জানি। এখন এই দ্রবণটার ক্ষেত্রে আমরা জানি এটা সোডিয়াম কার্বনেটের দ্রবণ, আমরা জানি তার আয়তন 250 সেন্টিমিটার কিউব, আমরা জানি তার ঘনমাত্রা এত। এই দ্রবণের জন্য আমরা যদি 1000 W = SMV সূত্র অ্যাপ্লাই করি, এবং এখান থেকে আমার বের করার টার্গেট হলো আমি W বের করতে চাই। W মানে হলো এখানে কয় গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। আমি তো দেখতেই পাচ্ছি 1.881 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, কিন্তু না, ওই সোডিয়াম কার্বনেটটা হলো ভেজাল যুক্ত আকরিক যুক্ত সোডিয়াম কার্বনেট। কিন্তু আমি এখান থেকে W এর যে ভ্যালুটা পাবো, সেই W এর ভ্যালুটা হবে গিয়ে আমাদের বিশুদ্ধ সোডিয়াম কার্বনেটের পরিমাণ। তো আমরা যদি W = বসাই, আমাদের S হলো 0.0481, M হলো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, দ্যাট ইজ 106, এবং V হলো গিয়ে আমাদের আয়তন, দ্যাট ইজ 250 ডিভাইডেড বাই 1000, এবং এখান থেকে আমরা আমাদের W এর মান পাবো 1.27 গ্রাম। অর্থাৎ আমাদের টোটালটা হলো গিয়ে 1.881 গ্রাম, তার ভিতর বিশুদ্ধ হলো 1.27 গ্রাম। তার মানে ভেজাল কতটুকু সেটা কিন্তু আমরা বিয়োগ করে বের করতে পারি। সুতরাং ভেজাল হলো গিয়ে 1.881 মাইনাস 1.27 ইজ ইকুয়ালস টু 0.60 গ্রাম, এবং আমরা যদি ভেজালের হার বের করি, সেই ভেজালের হার সেটা হবে গিয়ে 0.606 ডিভাইডেড বাই 1.881 ইনটু 100%, এবং আমরা ভেজালের হার পাবো 32.23%।
এভাবে আমরা আমাদের ভেজালযুক্ত অঙ্কগুলি সলভ করব এবং সবচেয়ে ভালো হয় যদি আমরা এরকম স্কিমেটিক ডায়াগ্রাম বা ছবি এঁকে নেই, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি হচ্ছে। আরেকটা জিনিস এখানে আমরা দেখলাম যে আমরা যদি একটা বড় পাত্র থেকে একটা ছোট পাত্রে আমরা যদি কোনো একটা দ্রব্য ঢালি, একটা ফ্লাক্স থেকে যদি আমরা কাপের ভিতর চা ঢালি, তাহলে ফ্লাক্সের যে ঘনমাত্রা, চায়ের ঘনমাত্রা এবং কাপের যে চায়ের ঘনমাত্রা দুটো কিন্তু একই হয়। এবং আমরা এখানে ওই কনসেপ্টটা ব্যবহার করলাম, S = 0.0481 মোলার এবং ওখানেও S = 0.0481 মোলার।